দেখতে শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। ওকে, কোয়েশ্চেন্স কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? ইউএল প্লিজ। হুম, তো দেখো প্রথম প্রশ্ন কি আছে এখানে। সলভ করেছো? কারা সলভ করেছো, কারা করনি এখনো? কেউ একটা রেকর্ডিংটা চাইলে, আমি রেকর্ডিংটা দেইনি না তোমাদের, ভুলে গেছি। তো যাই হোক, আমি ক্লাসে পরে দিচ্ছি, শুনে নাও এটা একটু। ওকে ওকে, আমি দিয়ে দিচ্ছি, একটু ম্যানেজ করে নিও, ভুলে গেছি। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলছে এখানে, দ্য ট্র্যাডিশনাল অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ কম্পারেটিভ পলিটিক্স রিফ্লেক্টস দ্য। তো রিফ্লেক্টস দ্য ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ আমরা বেসিক্যালি সবার আগে যেটা দেখেছি, সবার আগে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ সেটা হচ্ছে যে তারা একটা উপরের আলোচনা বেসিক্যালি করতো, এবং উপরের আলোচনা বললে আমরা যেটা সবার প্রথমে যেটা শুরু পেয়েছিলাম সেটা হচ্ছে যে কনস্টিটিউশনের মধ্যে একটা কম্প্যারিজন কে করেছিলেন, অ্যারিস্টটল। 158টা কনস্টিটিউশনের মধ্যে তিনি একটা কম্প্যারিজন করেছিলেন, কম্পারেটিভ অ্যানালিজম বা কম্পারেটিভ একটা কি বলবো যে কনস্টিটিউশনের উপর কম্পারেটিভ অ্যানালিসিস করেছিলেন, করে তিনি এখানে বেসিক্যালি আমাদের একটা বেটার ফর্ম অফ কনস্টিটিউশন দেওয়ার চেষ্টা করেছিলেন, রাইট? তো শুরুর দিকে তোমরা দেখতে পাবে যে যখন কম্পারেটিভ বিষয় নিয়ে কথা বলছো তখন দেখবে কম্প্যারিজন অফ কনস্টিটিউশনস দিয়েই শুরু হয়েছিল, এবং সেটাই এক প্রকার ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ ছিল। সেই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ থেকেই বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি কি যে পরবর্তীকালে একটা নতুন শিফট আসলো, যেটা কম্প্যারিজন অফ কনস্টিটিউশন নয়, বাট তখন সেই আলোচনাগুলোকে আর কম্প্যারিজনের মধ্যে শুধু সীমাবদ্ধ রাখা হলো না। পরবর্তীকালে যখন বিহেভিয়ারাল রেভলিউশনস আসলো তখন আমরা দেখেছি যে ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ারটাকে বোঝার চেষ্টা করা হলো। তো শুরুর দিকে তোমরা দেখবে যে শুরুর দিকে কম্প্যারিজন কনস্টিটিউশন হবে, আবার অনেকে তোমরা এখানে বলতেই পারো যে ডেসক্রিপশন অফ ইনস্টিটিউশন, সেটাও হওয়ার সম্ভাবনা আছে এখানে। স্টাডি অফ গভর্নমেন্টস, এটাকেও বলতে পারো যে তোমরা এক প্রকার সম্ভাবনা আছে, কিন্তু এগুলো লেস দ্যান টু কার থেকে বলা যেতে পারে, কম্পারিজন অফ কনস্টিটিউশনের এই পয়েন্টটি থেকে। কারণ শুরুর আলোচনাটা কিন্তু এটাই ছিল। পরবর্তীকালে আমরা দেখেছি যে ওভারঅল কনস্টিটিউশনের বাইরে ওভারঅল একটা ইনস্টিটিউশন, যদি কনস্টিটিউশন ইটসেলফ একটা ইনস্টিটিউশন, কনস্টিটিউশনকে ইনস্টিটিউশনের বাইরে তুমি রাখতে পারবে না, কারণ ইনস্টিটিউশনের ডেফিনেশন তোমাদের বলেছিলাম যে ইনস্টিটিউশন ইজ নট লাইক অ্যান বডি, ইটস নট লাইক আ বডি, বাট এটা বলতে পারো যে কতগুলো সেট অফ রুলস এন্ড রেগুলেশনস। কনস্টিটিউশন বেসিক্যালি সেটাই, বাট আমরা জানি যে একেবারেই সেই সেট অফ রুলস এবং রেগুলেশনস এর যে প্রাইমারি যে বডিটা ছিল সবার আগে, সেটা হচ্ছে এই কনস্টিটিউশনই ছিল। তারপরে সেটার উপর বেস করে সেখানে ইনস্টিটিউশনস গুলো আরো বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন গড়ে উঠেছে। বাট অ্যারিস্টটলের আলোচনায় সবার প্রথমে তোমরা কিন্তু কম্প্যারিজন অফ কনস্টিটিউশনসটাই পাবে। সো আমি বলবো তোমাদেরকে এটাই ঠিক করে আসার। এরপরে দেখো এখানে সেকেন্ড প্রশ্ন যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট ডিসক্রাইব দ্য সায়েন্টিফিক ক্যারেক্টার অফ কম্পারেটিভ পলিটিক্স? Which of the following statement, which of the following statement best describe the scientific temper? Which of the following statement best describe the scientific character of comparative politics? তো comparative politics এর যে scientific temper, which of the following statement best describe the scientific character of comparative politics? অর্থাৎ তুলনামূলক রাজনীতিতে যে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটিকে কে বর্ণনা করে এই নিচের স্টেটমেন্ট গুলোর মধ্যে? তো তুলনামূলক রাজনীতির বেসিক্যালি যেটা আমরা জানি যে তুলনামূলক রাজনীতির যেটা তুলনা করা হয়, এই তুলনা করার যে কাজটা, সেই কাজটা কিন্তু একটা সাইন্টিফিক কাজ আমরা জানি। এই কারণে যখন কোনো বিষয়ের মধ্যে তুলনা করা হয় তখন আমরা জানি যে সেই বিষয়টিকে সেখানে সাইন্টিফিক বিষয় হিসেবে কনসিডার করা হয়। তো এখানে তোমরা দেখতে পাবে কি যে কম্পারেটিভ পলিটিক্স এর যখন তুলনার কথা বলা হচ্ছে তখন এখানে, এবং সেটা যদি বিজ্ঞানসম্মত হয়, তাহলে এই চারটে অপশনের মধ্যে দেখো প্রথম অপশনটা বলছে comparative political analysis is basically reducible to ideology and opinion. কম্পারেটিভ পলিটিক্স এটা একেবারেই কি একটা মতাদর্শ এবং মতামতের জায়গাতে নেমে এসেছে। এটা কি এরকম না, এটা তুলনার কথা তো বলছে না, যেহেতু এই আইডিওলজি এবং অপিনিয়ন নেমে এসেছে বলে সেটা এক প্রকার বিজ্ঞানসম্মত বিষয়, এটা আমরা বলতে পারি না। কারণ অবৈজ্ঞানিক পদ্ধতিগুলোও কিন্তু সেখানে সায়েন্টিফিক, মানে অবৈজ্ঞানিক পদ্ধতিগুলোও কিন্তু সেখানে আইডিওলজি বা একটা অপিনিয়ন হতে পারে। অবৈজ্ঞানিক যেগুলো, এবং অনেক ধর্মের যে বিষয়গুলো সেগুলোও কি যে আইডিওলজির জায়গা থেকে তারা, মানে আইডিওলজির জায়গাতে তারা, মানে আইডিওলজির একটা স্ট্যান্স তাদের আছে, এটা আমরা জানি, কিন্তু তাদের মধ্যে তো সেই সায়েন্টিফিক টেম্পারটা নেই।
সায়েন্টিফিক টেম্পার আছে না, সায়েন্টিফিক টেম্পার কখন থাকবে না, যখন কজাল রিলেশনশিপ থাকবে, কার্যকারণ সম্পর্ক থাকবে। কিন্তু এখানে তো কার্যকারণ সম্পর্ক নেই, এটা তো পুরোটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। তো আইডিওলজিতে নেমে আসতে পারে সেটা, বা আইডিওলজি তার মধ্যে থাকতে পারে, তার মধ্যে একটা মতামত থাকতে পারে, কিন্তু সেটা যে বিজ্ঞানসম্মত হবে তা কিন্তু নয়। তো ধর্মের মধ্যে বেসিক্যালি এই জিনিসটা দেখতে পাই, যেটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, যেখানে কোনো কজাল রিলেশনশিপের কোনো জায়গা নেই, যেটাকে আমরা বলি কার্যকারণ সম্পর্ক। তো কার্যকারণ সম্পর্কের কোনো জায়গা নেই। 3 নম্বরে দেখো কি বলেছে, 3 নম্বরটা বলছে এখানে কম্পারেটিভ পলিটিক্যাল অ্যানালিসিস ইজ আ নন এক্সপ্লেনেটরি মোড অফ সায়েন্স। নন এক্সপ্লেনেটরি, এক্সপ্লেনেটরি না, নন এক্সপ্লেনেটরি তো হতে পারে না, না ব্যাখ্যা বিশ্লেষণ সে পড়ে। কম্পারেটিভ পলিটিক্যাল যে অ্যানালিসিস অর্থাৎ তুলনামূলক রাজনৈতিক যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ তো নিজেই বলছে যে এটা একটা অ্যানালিসিস। তো অ্যানালিসিস নিজেই যে সেখানে এক্সপ্লেনেটরি হবে না, অর্থাৎ বিশ্লেষণাত্মক হবে না, তা তো হতে পারে না। বিশ্লেষণ যদি আমি বলছি সে নিজেই, তাহলে আবার বিশ্লেষণাত্মক নয় সেটা তাহলে তো হতে পারে না। তো বিশ্লেষণ তো করে, আমরা দেখেছি কম্পারেটিভ পলিটিক্সে, তোমরা জানো যে বিভিন্ন মেথড আমরা পড়ে আসলাম, বিভিন্ন মেথড, বেসিক্যালি ট্রেডিশনাল মেথড আমরা পড়েছি, তারপরে যেগুলো আমরা এম্পেরিক্যাল মেথড যেগুলো পড়েছি, এম্পেরিক্যাল মেথড বা অ্যাপ্রোচের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ করেছি, বিহেভিয়ারাল ইভলিউশনস, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ আমরা সেখানে পড়লাম, কত শুরু থেকে আমরা এগুলো পড়ে আসছি। তো সেখানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে না, ওরা ডিসক্রিপশনের জায়গা থেকে সরে এসে এখন অনেক বেশি তারা এক্সপ্লেনেশনের উপরে বা জোর দিয়েছে। ইনস্টিটিউশনাল বেসিক্যালি যে অ্যাপ্রোচ গুলো ছিল বা ট্র্যাডিশনাল যে অ্যাপ্রোচ গুলো ছিল, সেগুলো বেসিক্যালি ডেসক্রিপশনের উপর জোর দিত। পরবর্তীকালের যে সমস্ত এম্পেরিক্যাল রিসার্চ গুলো হয়েছে, বিহেভিয়ারালিজম থেকে শুরু করে স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ, সিস্টেম অ্যাপ্রোচ, স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ, কমিউনিকেশন অ্যাপ্রোচ, গেম অ্যাপ্রোচ, যা কিছু তোমরা দেখবে সেগুলো কি করেছে, সেগুলো কিন্তু বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে অ্যানালিটিক্যাল, এগুলো হচ্ছে অ্যানালিটিক্যাল। তো কাজে এটা আমরা বলতে পারি না যে নন এক্সপ্লেনেটরি মোড অফ সায়েন্স, না, সেই সায়েন্সের সঙ্গে জড়িত অফকোর্স সেখানে এক্সপ্লেনেশন রয়েছে। তো এই কারণেই আমরা কিন্তু কম্পারেটিভ পলিটিক্সে এতটা রেলিভেন্ট হিসেবে বর্তমান দিনে পেয়েছি। 4 নম্বর দেখো কি বলছে, 4 নম্বর বলছে যে কম্পারেটিভ পলিটিক্যাল অ্যানালিসিস ইজ জাস্ট লাইক দ্য ফিজিক্যাল সায়েন্স। যে একটা ফিজিক্যাল সায়েন্সকে শারীরবিদ্যা বলা হয়, তাই তো, শারীরবিজ্ঞান। তো একটা শারীরবিজ্ঞানের মতো বলতে পারো, ফিজিক্যাল সায়েন্সের মতো এটা একটা হচ্ছে, কিন্তু বলছে যে একটা বিজ্ঞান। ইন ইটস এবিলিটি টু প্রডিউস সার্টেন নলেজ, যে কিছু মাত্র সেখানে ধারণা তৈরি করার জন্য বা কিছু ধারণা তৈরি করার জন্য এটা একটা কি শারীরবিজ্ঞানের মতো একটা বিজ্ঞান হিসেবে রয়ে গেছে, বা একটা 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 স্টাডি হিসেবে রয়েছে, না সেটা বলতে পারি না। যে শারীরবিজ্ঞানে বেসিক্যালি কি করা হয়, যে শরীরের যে কি প্রয়োজনীয়তা আছে, কোনো একটা ব্যায়াম যখন তুমি করবে, কোনো একটা যখন তুমি যোগা করছো, তখন তার বেসিক বেনিফিটটা কি আছে সেটা তার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু কম্পারেটিভ পলিটিক্স এর চর্চাটা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গোটা পৃথিবীর সমস্ত কিছুকেই কভার করে, কি কভার করে না, সেখানে সমস্ত কিছুকে কভার করে, এবং এটা এক প্রকার মাল্টি ডাইমেনশনাল, যেটাকে আমরা বলছি, এবং মাল্টি মাল্টি বলতে পারো তোমরা এক প্রকার, এটা শুধু ডাইমেনশনাল বললেই হবে না, এটা মাল্টি ডিসিপ্লিনারিও হয়ে গেছে, যে এর সঙ্গে অন্যান্য বিষয়ের গুলোও সেখানে জুড়ে গেছে, ম্যাথমেটিক্স এর বিষয়গুলো এখানে এসে ঢুকে গেছে, স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন ডিসিপ্লিন, স্ট্যাটিস্টিক্স এর যে ডিসিপ্লিন সেটা এখানে প্রবেশ করেছে, তারপরে সোসিওলজি ডিসিপ্লিন, তারপরে হিস্ট্রি ডিসিপ্লিন, কি নেই এখানে, সমস্ত কিছু আছে। শুধুমাত্র এটা বলতে পারি না যে একটা কিছু এখানে জ্ঞান শুধুমাত্র প্রডিউস করে এটা, এটার মধ্যে আমরা এটাকে সীমাবদ্ধ রাখতে পারবো না এই আলোচনার মধ্যে। তো এই সীমাবদ্ধতার গণ্ডি সে অনেক আগেই ছাড়িয়ে গেছে, এবং আমরা দেখতে পেয়েছি যখন বিহেভিয়ারাল স্টাডি বা বিহেভিয়ারাল রিভলিউশন শুরু হয়েছিল 1920s এর ডিকেডসে, ডেভিড স্টানের হাত ধরে, তারপর থেকে আমরা দেখেছি যে সমস্ত স্কুলস গুলো ডেভেলপ করেছিল ধীরে ধীরে, তারা প্রত্যেকেই দেখবো আমরা যে সোশ্যাল সায়েন্সের বাইরে বেরিয়ে তারা পিওর সায়েন্সের অনেক কিছু বিষয়কে তারা কিন্তু নিজের মধ্যে ইনকর্পোরেট করেছে, যেটা বললাম ম্যাথমেটিক্স এর ডিসিপ্লিন, স্ট্যাটিস্টিক্স এর ডিসিপ্লিন, সোসিওলজি ডিসিপ্লিন, এই সমস্ত কিছু একসেপ্ট করার মধ্যে দিয়ে সে আর শুধুমাত্র জ্ঞানের একটা একটা বিজ্ঞান হিসেবে নিজেকে গড়ে তোলেনি, এর থেকে বরং বলা যেতে পারে যে পৃথিবীর সমস্ত বিষয়ের মধ্যেই তার ইন্টারফারেন্সটা আছে। এগুলো আমার পরিষ্কারভাবে বলতে পারি, বিশেষ করে যেখানে হিউম্যান রিলেশনের, হিউম্যান বিং এর একটা 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 কি বলবো, যে ডেভেলপমেন্ট এবং বলতে পারো যে পলিটিক্স যেখানে জড়িত আছে, সেই সমস্ত বিষয়। তো কম্পারেটিভ পলিটিক্যাল মেথড সেই সমস্ত জায়গাগুলোকে কিন্তু ডেভেলপ করতে হেল্প করেছে। এবার নাম্বার 2 টাতে চলে আসো, যেটা ঠিক বলে এখানে ধরে নেওয়া হয়েছে, সেটা কি দেখো, কম্পারেটিভ পলিটিক্যাল অ্যানালিসিস ইজ আ টাইপ অফ সায়েন্স, যে এটা এক ধরনের বিজ্ঞান, তুলনামূলক রাজনৈতিক বিশ্লেষণ এক ধরনের বিজ্ঞান, দ্যাট যে প্রবাবলি ক্যান নট প্রডিউস নলেজ, শুধুমাত্র প্রবাবলি মানে সম্ভবত এখানে জ্ঞানই প্রডিউস করতে পারে না, বা বিদ্যাই সেখানে এক প্রকার উৎপাদন করতে পারে না, of the same degree of certainty as in the physical science, যে ফিজিক্যাল সায়েন্স যতটা করে ঠিক ততটাই সেখানে শুধু
ঠিক ততটাই বা সম্ভবত সেই রকমই জ্ঞান প্রডিউস করতে পারে না। তার মানে কি, এটা এক ধরনের বিজ্ঞান যেটা হচ্ছে ওর থেকে আরো অনেক বড় একটা এরিয়াকে কভার করার চেষ্টা করে। তো ফিজিক্যাল সায়েন্স সেটা শুধুমাত্র মানুষের ফিজিক্যাল অ্যাটিটিউডের মধ্যেই সীমাবদ্ধ বা একটা সাইকোলজিক্যাল কন্ডিশনের মধ্যেই সীমাবদ্ধ। তো সেই গণ্ডি ছাড়িয়ে সেখানে কিন্তু কম্পারেটিভ পলিটিক্স অনেক আগেই বেরিয়ে গেছে, অনেক আগেই। তো এগুলো আমরা স্বাভাবিকভাবেই অপশন 2 টাকেই এখানে কিন্তু পাচ্ছি। আবার এখানে দেখো একটা জিনিস, অপশন 2 আর 4 এর মধ্যে কিন্তু একটা 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 কন্ট্রাডিকশনস আছে। একটা বলছে যে হয় আর একটা বলছে নয়। হুম, একই বিষয়ের উপর ভিত্তি করে একটা বলছে হয় আর একটা বলছে নয়। তো কাজেই তোমাকে বাকিগুলোকে ছেড়েই দাও, এখানে 2 আর 4 এর মধ্যেই তোমার কনফিউশনসটা হওয়া উচিত যখন তুমি এটা পড়বে। চলে আসো 3 নাম্বার কোয়েশ্চেন্সে। 3 নাম্বার কোয়েশ্চেন্স কি বলছে দেখো, নেটে এসেছে এটা 2020 এবং 21 হুইচ অফ দ্য ফলোইং আর প্রি রিকুইজাইটস অফ দ্য কম্পারেটিভ মেথড, অর্থাৎ তুলনামূলক রাজনীতির পূর্ব নির্ধারিত বিষয়গুলো কি, বা বলতে পারো রাজনীতি না পদ্ধতি। তুলনামূলক পদ্ধতির এখানে পূর্ব নির্ধারিত বা পূর্ব প্রয়োজনীয় যে বিষয়গুলো কি তুলনামূলক পদ্ধতির, তুলনা যখন তুমি করছো তখন বেসিক্যালি কি প্রয়োজন পড়ছে দেখো, আগে সবার আগে conceptual framework as a factor in unit selection. Conceptual factor framework as a unit in conceptual factor as a unit as conceptual framework as a factor in unit selection. Number B বলছে comparable conceptual issue as a focus of inquiry. 3 number বলছে definitions of the focus of inquiry, আর 4 number বলছে theory building. এখন এখানে তোমাকে চুজ করতে বলেছে, এখানে অপশনে নিয়েছে কি দেখো এ বি সি ডি। কি কি তোমাদের গতকালে বোধহয় বলছিলাম আমি, দেখো এখানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অ্যাজ আ ফ্যাক্টর ইন ইউনিট সিলেকশন। যখন তুমি তুলনা করছো তখন তোমাকে কি করতে হবে, অফকোর্স তুলনা করলে তোমাকে কোন বিষয়টার উপর তুমি তুলনা করবে সেই ধারণাটা তোমাকে এখানে নির্ধারণ করতে হবে, তার উপাদানগুলো নির্ধারণ করতে হবে। আমি তোমাদের গতকাল কিডনির ডিজিজ দিয়ে কথা বলছিলাম। তো সবার আগে আমি যখন অন্যদের সঙ্গে তুলনা করব, তাহলে সবার আগে আমাকে নিজেকে তুলনা করতে হবে, এবং আমি যখন নিজেকে কিডনির ডিজিজটাকে যখন আমি এখানে মানে বেস হিসেবে বা আলোচনার বিষয়বস্তু হিসেবে ধরছি, তখন আমাকে সেই বিষয়টা কি সেটা আমাকে ডিফাইন করতে হবে। হতেই পারে তার নইলে যে যদি আমি এটাকে ডিফাইন না করে থাকি, আমি যদি শর্টকাট শুরুতেই যদি আলোচনা শুরু করে দিই, মানে আমি যদি একেবারে সেটা প্রমাণ করার জায়গায় চলে যেতে শুরু করি এবার মাঠে নেমেই, তো তাহলে আমাকে কি, তাহলে সমস্যাটা কি হতে পারে, সমস্যাটা হতে পারে যে যারা এই শব্দটা কখনো শোনেইনি তাদের কাছে কিন্তু এই 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 তোমার যে রাইটিংটা বা এই রিসার্চটা সেটা ইররিলেভেন্ট মনে হতে পারে। কারণ সে তার মানে কি নিয়ে চর্চা করছো সেটাই যদি তার কাছে, সেই কনসেপ্টটাই যদি তার কাছে ক্লিয়ার না হয়, তাহলে সে বুঝবে কি করে যে তুমি যেটা প্রমাণ করলে সেটা আসলে কি, বিষয়টা কি, সেটা তো বোঝার তার পক্ষে তো পক্ষে সম্ভব নয়। এই কারণে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা তোমাকে আগে কিন্তু ডেভেলপ করতে হবে, এবং সেটাই সবার আগে চুজ করতে হবে যে তুমি কোন কনসেপ্ট গুলোকে চুজ করবে। রিসার্চ মেথোডোলজিটা তোমাদের এগুলো পড়ানোই হয়েছে যে এরকম কতগুলো কনসেপ্ট থাকে, এই সমস্ত কনসেপ্ট গুলোকে তোমাকে চুজ করতে হবে। তো এইটা হচ্ছে সেটাকে নির্দেশ করছে। বি নাম্বার দেখো কি বলছে, কম্পারেবল কনসেপচুয়াল ইস্যু অ্যাজ আ ফোকাস অফ ইনকোয়ারি। যে তুমি এবার যে কনসেপ্ট গুলোকে নিলে সেই কনসেপ্ট গুলোর মধ্যে তোমাকে এবার কি করতে হবে, এবার তোমাকে তুলনা করতে হবে। তুলনা করতে হবে। যে আমি বলছিলাম যে গতকাল, যে সবার প্রথমে আমি আমাকে একটা কেস স্টাডি নিলাম, আমার কিডনি ডিজিজটাকে একটা কেস নিলাম, তারপরে আমি অন্য কারোর সাথে সেটাকে কম্পেয়ার করছি। তার মানে কি একই বিষয়ের সঙ্গে হতে পারে কিন্তু অন্য বিষয়ের সাথে হতে পারে, যাই হোক একটা কনসেপ্টের সঙ্গে আর একটা কনসেপ্টের আমি এখানে তুলনা টানছি। তুলনা করার মধ্য দিয়ে আমি এখানে এক প্রকার অনুসন্ধান চালাচ্ছি এই বিষয়টির, যে আমি যেটা হাইপোথিসিস সেট করেছি বা করতে চলেছি সেটা আদৌ ঠিক কি। তো আমি তো মোটামুটি এখানে এক প্রকার ধরে নাও, আমরা সোশ্যাল সায়েন্সের উপর যখন রিসার্চ করি তখন আমাদের একটা পূর্ব নির্ধারিত জ্ঞান থাকেই। হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমাদের কাছে থাকেই অলরেডি। পিওর সায়েন্স হলে হয়তো এটা নাও হতে পারে, কিন্তু সোশ্যাল সায়েন্সে এই জিনিসটা আমাদের থাকেই, অল্প পরিমাণ হলেও থাকে। তো স্বাভাবিকভাবে এখানে কি হচ্ছে যে যখন আমি এটাকে স্টাডি করছি, কম্পেয়ার করার মধ্য দিয়ে আমি সেই বিষয়টিকে অনুসন্ধান করার চেষ্টা করছি। 3 নাম্বার কি বলছে, ডেফিনেশনস অফ দ্য ফোকাস অফ এনকোয়ারি। ডেফিনেশনস অফ দ্য ফোকাস অফ এনকোয়ারি ডেফিনেশনস অফ দ্য ফোকাস অফ এনকোয়ারি, যে বিষয়টার উপর তুমি অনুসন্ধান চালাচ্ছ সেই বিষয়টার তোমাকে এবার কি করতে হবে, সংজ্ঞা নির্ধারণ করতে হবে। গতকাল তোমাকে বলছিলাম যে ডিফাইন করতে হবে। ডিফাইন করতে হবে প্রত্যেকটা বিষয়কে তোমাকে আলাদা আলাদা, যখনই নতুন কোনো টার্মিনোলজি তোমাকে নেবে তখনই তোমাকে সেগুলো ডিফাইন করতে হবে। তোমরা নিশ্চয়ই ফুট নোটের কনসেপ্ট তোমরা পড়েছো, বা ফুট নোট জিনিসটা কি তোমরা জানো। ফুট নোট অনেকে তোমরা ফুট নোটে গুলিয়ে ফেলো, যে ফুট নোটের মধ্যেই তোমরা দেখা যাবে যে ফুট নোটের মধ্যেই তোমরা ওখানে কি দিয়ে দাও না, ওই দিয়ে দাও, কি বলে তোমার সোর্স দিয়ে দাও। ফুট নোটের মধ্যে সোর্স দিয়ে দাও। সোর্স দেওয়ার জায়গা ওটা নয়। ফুট নোটের জায়গাটা হচ্ছে যে তুমি ওখানে কোনো কিছুকে নোট করলে যেটা তোমার মেন টেক্সটের মধ্যে তুমি বোঝাতে অক্ষম।
বা হয়তো বোঝাতে গেলে সেখানে হয়তো লেখাটা তোমার ডিভিয়েট হয়ে যাবে, অন্যদিকে চলে যাবে। তো তুমি এবং এবং হতেও পারে যে তুমি এই ভাবনা থেকেও দিচ্ছ যে সমস্ত সমস্ত মানে ইয়ের কি বলবো যে রিডারের ওই পার্টিকুলার বিষয়টির প্রয়োজন নাও পড়তে পারে, মানে পড়ার প্রয়োজন নাও পড়তে পারে। কিছু জন থাকতে পারে যে সেটা সম্পর্কে সচেতন, কিছু জন থাকতে পারে সেটা সম্পর্কে সচেতন নয়, ওই পার্টিকুলার কনসেপ্টটি সম্পর্কে বা ভেরিয়েবলসটি সম্পর্কে বা কোনো একটা টার্মিনোলজি সম্পর্কে। তো তখন তুমি কি করবে সেটাকে, তখন বুদ্ধিমত্তার সঙ্গে তোমাকে করতে হবে কি, যে সেটা তার মধ্যে ওই টেক্সটের মধ্যে না রেখে তখন তোমাকে নোটের মধ্যে নিয়ে আসতে হবে, ফুট নোট, যেটাকে নিচের দিকে, পেজের নিচের দিকে রাখা হয়। তাহলে কি হবে, যার প্রয়োজন পড়বে সে ওখান থেকে দেখে নিতে পারে, যার প্রয়োজন পড়বে। অনেকে আবার এটা করে কি, যেমন অক্সফোর্ডের ইয়েগুলো দেখছিলাম আমি, অক্সফোর্ডের পাবলিকেশন গুলো দেখছিলাম, তো তারা আবার চ্যাপ্টারের শেষের দিকে দেয়। কিন্তু কিছু কিছু আবার দেখবে ইয়ে আছে, পাবলিকেশন আছে, তারা আবার দেখবে যে পেজের নিচেই দেয়, প্রত্যেকটা পেজের নিচে নিচে দেয়। আমার রিসেন্ট দেখবে জুনের দিকে একটা হয়তো লেখা বেরোবে ভালো একটা জায়গা থেকে, তো সেখানে দেখবে ফুট নোট গুলো, আশা করি মানে ওরা যদি চেঞ্জ না করে তো দেখবে নিচের দিকে পাবে, নিচের দিকে পাবে যায় লেখাগুলো। এখানে কি আছে, ওখানে সোর্স আছে না, সোর্স নেই, সোর্স রাখার জায়গা ওটা নয়। ওখানে হচ্ছে যে টার্মিনোলজিস গুলো আমি উপর দিকে ব্যবহার করেছি, সেই টার্মিনোলজিস গুলোকে যদি আমাকে মনে হয় যে ক্লারিফাই করতে হবে, কারণ রিডারদের নইলে এটা একটা প্রবলেম হতে পারে, তো আমি নিচের দিকে ওটাকে কিন্তু ডিফাইন করার চেষ্টা করি, জিনিসটা কি। তো এই ডেফিনিশনস গুলো সেখানে কিন্তু থাকে। যাই হোক, যখন আমি কোনো কিছু অনুসন্ধান করছি, সেই অনুসন্ধান করতে গিয়ে যদি কোনো কিছু চলে আসে, তখন সেইগুলোকেও ডিফাইন করা, যতটা পারবে তোমাকে এখানে ডিফাইন করে কাজটাকে সরল করে তুলতে হবে। নইলে যে যার পড়ার কাজ, যে পড়বে হয়তো তোমার গবেষণাটা, সে হয়তো সেখানে তার মনোযোগ ধরে রাখতে পারবে না, তার মনোযোগ ধরে রাখতে পারবে না, তার মাথার উপর দিয়ে যাবে বিষয়গুলো। তো এটা স্বাভাবিকভাবে ডিফাইন করার জায়গাগুলো তো অলওয়েজ সবসময় এটাকে প্রায়োরিটি দেওয়া হয়। ডি হচ্ছে থিওরি বিল্ডিং। থিওরি বিল্ডিং এর কথা তো আমরা গতকালই তোমাদের বলছিলাম, স্টেজেস অফ কম্পারেটিভ মেথডের কথা তোমাদের বলছিলাম। সেখানে থিওরি বিল্ডিং এর কথা বলছিলাম, যে থিওরি যখন টেস্ট করলাম, টেস্ট করার পর যখন আমি দেখছি যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, মিলে যাচ্ছে, তখন আমি গিয়ে সেখানে সেটাকে বিল্ড করছি, মানে একেবারে এন্ড, মানে সবার শেষের পর্যায়ে, যেটা যখন আমি যে ভেরিয়েবলস গুলো নিয়েছিলাম, সেই ভেরিয়েবলস গুলোর মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করার পর যখন আমি দেখছি যে হ্যাঁ আমি যে হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়েছিলাম সেটার সাথে সেটা মিলছে, তো তখন আমি সিদ্ধান্তে পৌঁছই যে আমি যেটা বলেছিলাম সেটা ঠিক। আবার যদি না মেলে তো বলি যে না, আমি যেটা ভেবেছিলাম সেটা ঠিক নয়, এটা উল্টোটা বেরিয়েছে। আবার দুটোই হতে পারে, যে না পার্শিয়ালি ঠিক, পার্শিয়ালি হচ্ছে সেটা ভুল। তো এটা নাল হাইপোথেসিস যেটাকে বলি, যে ঠিকও নয় আবার ভুলও নয়, যেটাকে আমরা বলছি। তো সেটাও হতে পারে। তো রিসার্চের ক্ষেত্রে দেখবে এই চারটে বিষয় জড়িত থাকে। এখানে আরো অনেকগুলো স্টেজ মাঝে 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 আছে, আমি গতকাল তোমাদের বলেছি, রিসার্চ মেথোডোলজি পড়াতে গিয়েও তোমাদের বলেছিলাম। তো কিন্তু এই সমস্ত বিষয়গুলো তোমরা সেখানে পাবে। চলে আসো এরপর কি বলছে, দেখো 4 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট উইথ রিগার্ড টু কম্পারেটিভ মেথড পলিটিক্স। তুলনামূলক রাজনীতির প্রসঙ্গে কোন বিবৃতিটি নিচের ভুল। তো ঠিক কোনগুলো আগে দেখে নাও। ঠিক হচ্ছে ইট ইজ বোথ অ্যান অ্যাপ্রোচ অ্যান্ড আ সাবজেক্ট অফ ডিসিপ্লিন। ঠিক, এটা যে তুলনামূলক একটা অ্যাপ্রোচ, জানি আমরা যে তুলনামূলক, যখন আমরা এটা একটা তুলনা করছি, তখন আমরা তুলনা করছি, তখন একটা মেথড হিসেবে এটাকে ব্যবহার করছি, সো এটা একটা অ্যাপ্রোচ, দৃষ্টিভঙ্গি এটা। তো একটা দৃষ্টিভঙ্গি, আবার হচ্ছে একটা ডিসিপ্লিনও বটে। এর আন্ডারে অনেকগুলো সাব সাবজেক্ট গড়ে উঠেছে, এর আন্ডারে অনেকগুলো সাব সাবজেক্ট গড়েছে, একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মকে ফলো করে দেখা যাচ্ছে যে একটা বড় ডিসিপ্লিন আজকের দিনে কাজ করছে, এবং সেখানে অসংখ্য নতুন নতুন থিওরিজকে সেখানে ডেভেলপ করার চেষ্টা হয়েছে। সেটা তো আমরা জানি, নতুন কিছু নয়, এটা আমরা পড়ে আসলাম এতদিন। সিনেমা দেখো কি বলছে, ইট স্টাডিজ অ্যানালিসিস এন্ড আন্ডারস্ট্যান্ড মোর স্পেসিফিক অ্যাসপেক্ট অফ পলিটিক্স। ঠিক, এটা অধ্যয়ন করে, এটা বিশ্লেষণ করে, এবং এটা বোঝার চেষ্টা করে। কি কি বোঝার চেষ্টা করে না, আরো অধিক ক্ষেত্রকে, রাজনীতির আরো অনেক বিষয়কে সেখানে বোঝার, নির্দিষ্ট নির্দিষ্ট বিষয়কে বোঝার চেষ্টা করে। ঠিক, আমরা দেখলাম যে ছোট 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 ভাগে ভাগ করা হলো, যেগুলো এতদিন ট্রেডিশনাল অ্যাপ্রোচের আন্ডারে যেগুলোকে মানে একটা মানে সিঙ্গেল বিষয় হিসেবে বোঝার চেষ্টা করা হতো, বা এতদিন ভ্যালু দেওয়া হতো না। আমরা যখন ট্রেডিশনাল অ্যাপ্রোচের বাইরে বেরিয়ে এসে যখন বিহেভিয়ারাল অ্যাপ্রোচ দেখছি, তখন আমরা দেখছি যে সেই আলোচনাটাকেই টুকরো টুকরো করা হয়েছে, এই আলোচনাটাকেই অনেকটা টুকরো টুকরো করা হয়েছে। কেউ কমিউনিকেশনসটাকে বোঝার চেষ্টা করেছে, কেউ মানুষের বিহেভিয়ারটাকে বোঝার চেষ্টা করেছে, কেউ সেখানে সিস্টেমটিকে বোঝার চেষ্টা করেছে, কেউ সেখানে গেমটাকে বোঝার চেষ্টা করেছে। অনেক থিওরি আমরা সেখানে দেখলাম, অনেক থিওরি। তো টুকরো টুকরো ভাবে এই জিনিসগুলোকে করার চেষ্টা করেছে, অর্থাৎ তার মানে কি আরো স্পেসিফিক করা হয়েছে রাজনীতির জায়গাগুলোকে। বলো কি বলছো? স্যার আপনাকে দেখতে পাচ্ছি না কেন আজকে? তো দেখতে পাচ্ছ এটা আমাকে? না। আমি এখানে আমাকে দেখতে পাচ্ছি। ওয়েট,
দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার এবার দেখতে পাচ্ছি। বললে না, তোমাকে জিজ্ঞেস করলাম দেখতে পাচ্ছ বলে। হ্যাঁ, তো এগুলো আমরা সেখানে কিন্তু পাচ্ছি। এরপরে চলে আসো, এরপরে কি বলছে এখানে দেখো, রেকর্ডটা কোথায় হচ্ছে। এরপরে চলে আসো, দেখো ভুল কোনটা, এবার এখানে দেখো ভুল কোনটা। ভুলটা হচ্ছে ইট কম্প্রাইজেস ইনস্টিটিউশনস নট স্ট্রাকচার্স। ইট কম্পেয়ার্স ইনস্টিটিউশন নট স্ট্রাকচার্স। ইট কম্পেয়ার্স, কি বলছে, ইট কম্পেয়ার্স ইনস্টিটিউশনস নট স্ট্রাকচার। না, কাঠামোকে কম্পেয়ার করে না তা তো নয়। আমরা তো দেখলাম কম্পারেটিভ পলিটিক্সে ইনস্টিটিউশন প্রথম দিকে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের যখন কনসেপ্ট আমরা পড়েছিলাম, তিনটে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ সেখানে ছিল। একটা হচ্ছে সেখানে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের মধ্যে তিনটে সেখানে বিষয় ছিল, ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ, হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ আর লিগাল অ্যাপ্রোচ। তিনটে অ্যাপ্রোচ ছিল সেখানে। তো সেখানে আমরা দেখেছি যে সেখানে ইনস্টিটিউশনের মধ্যে কম্পেয়ার হতো। পরবর্তীকালে আমরা দেখলাম যে না, স্ট্রাকচার গুলোর মধ্যেও কম্পেয়ার করার চেষ্টা করা হলো। হ্যাঁ, স্ট্রাকচার গুলোর মধ্যেও কম্পেয়ার করার চেষ্টা করলো, একটা কমন প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করা হলো। সেখানে আমরা স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ দেখেছি ডেভিড স্টনের এর হাত ধরে। ডেভিড স্টনও করেছেন এটা, স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করেছেন সিস্টেমের মধ্য দিয়ে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে নাম বদল করে এলমন্টন পাওয়েল সেটাকে কিন্তু বোঝার চেষ্টা করে, তাই না, স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ যেটাকে নাম তারা দিয়েছে। তো স্ট্রাকচারটিকে তারা তুলনা করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা যে অভিযোগটা করে থাকি যে না, এই ধরনের স্ট্রাকচার একটা কি ডেভেলপিং কান্ট্রিজ গুলিতে এখানে কিন্তু সুইটেবল নয়। ডেভেলপিং কান্ট্রিজ গুলিতে এটা কিন্তু applicable নয়। মানে যেটার উপর বেস করে তৈরি করা হয়েছে সেটা একটা ওয়েস্টার্ন মডেল অফ পলিটিক্যাল স্ট্রাকচার। তো সেই স্ট্রাকচার কম্পারেটিভ পলিটিক্সে ডেভেলপিং কান্ট্রিজ গুলোর জন্য সুইটেবল নয়। তো এই যেগুলো আমরা পড়েছিলাম সেখানে। পাঁচ নাম্বার দেখো কি বলছে। পাঁচ নাম্বার বলছে অ্যাকর্ডিং টু চার্লস রেগিন, একটা নাম ভালো করে দেখে নিও, 2023 যেহেতু এসছে। রাজনীতির তুলনামূলক গবেষণার মূল লক্ষ্যটা কি? তুলনামূলক গবেষণার মূল লক্ষ্য হচ্ছে এখানে একটা অপশন ডি বলবো। আচ্ছা, অপশন বলিনি না। It helps in arriving at certain general principles of comparison. ঠিক, it helps in arriving at certain general principles of comparison. এটা তো আমরা জানি যে বিভিন্ন যে নীতিগুলো আছে, সাধারণ যে সমস্ত নীতিগুলো আছে, বিভিন্ন ডিসিপ্লিনের নীতি থাকতে পারে, বিভিন্ন স্ট্রাকচারের নীতি থাকতে পারে, বিভিন্ন বিষয়ের নীতি থাকতে পারে। তো সেটা কি করে, সেটার মধ্যে একটা তুলনা করতেও সাহায্য করে। তো তুলনার যখন প্রসঙ্গ আসবে তখন সমস্ত কিছুর মধ্যেই সে তুলনা করার মধ্য দিয়ে সেখানে কি ধরনের রাজনীতি হচ্ছে, নতুনত্ব কি আছে, সেই সব বিষয়গুলোকে বোঝার চেষ্টা করে। তো তুলনার কথা বললে সব জায়গাতেই এই তুলনাটা অ্যাপ্লিকেবল হয়। আমরা সমস্ত রকম ভাবেই তুলনাগুলো করার চেষ্টা করি। তো এটা নতুন কিছু নয়, সাধারণ একটা কথা। 5 নম্বরে দেখো কি বলছে যে হোয়াট আর দ্য মেইন গোলস অফ কম্পারেটিভ রিসার্চ। তো তুলনামূলক গবেষণার বা অনুসন্ধানের মূল লক্ষ্যটা কি? তো মূল লক্ষ্য বা উদ্দেশ্য দেখো, নাম্বার এ বলছে এক্সপ্লোরিং ডাইভার্সিটি। হ্যাঁ, বৈচিত্র্যতা যে তার মানে যেটা আছে সেটাকে এক্সপ্লোর করা, বোঝার চেষ্টা করা বলতে পারো, কিংবা বিশ্লেষণ করার চেষ্টা বলতে পারো। আমরা জানি যে হ্যাঁ, বিভিন্নতা আছে। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ এই বিভিন্নতাগুলো দেখতে পেত না। কিন্তু যখন থেকে এম্পিরিক্যাল অ্যাপ্রোচের একটা রিভলিউশন শুরু হলো, যেটা বিহেভিয়ারাল রিজমের হাত ধরে শুরু হয়েছিল 1920 দশকে, সেখানে আমরা দেখেছি যে সেখানে আমরা দেখলাম এই বিষয়টা সেখানে আমরা পরিষ্কার দেখলাম কি না, সেখানে তারা আরো যে ডাইভার্সিটি আছে, যে আরো বিভিন্নতাগুলো আছে, সেগুলোকে তারা নতুন রকম ভাবে স্পেসিফিক ভাবে তারা এক্সপ্লোর করতে চায় বা সেখানে তারা স্টাডি করতে চায়। তো সেই এক্সপ্লোরেশন গুলো হয়েছে। সেই এক্সপ্লোরেশনে আমরা বিভিন্ন থিওরিজ গুলো উঠে আসতে দেখলাম সেখানে, জানো তোমরা এগুলো। বি নাম্বার কি বলছে, ইন্টারপ্রেটিং কালচারাল আর হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স। এটাও ঠিক, যে সাংস্কৃতিক এবং যে ঐতিহাসিক যে তাৎপর্য আছে বিভিন্ন বিষয়ের বা কোনো বিষয়ের, তো সেগুলোকেও কি করে, ইন্টারপ্রেট করার চেষ্টা করে। হ্যাঁ, এটা ঠিক, ইন্টারপ্রেট তারা করে। ইন্টারপ্রেট করার এটা তো আমরা বলতে পারি না। তো তুলনামূলক রাজনীতির কাজই হচ্ছে যে তুলনামূলক রাজনীতি, তো মানে তুলনাটাও করে। কার তুলনা? ইতিহাসের সঙ্গে ইতিহাসের তুলনা, বা ইতিহাসের সঙ্গে প্রেজেন্টের তুলনা। এটা করতেই পারে সে, যে ইতিহাসে কি ছিল আর বর্তমানে কি আছে। আমরা দেখেছি কার্ল মার্কসের আলোচনায়, গতকাল কার্ল মার্কসের কথা বলছিলাম, যে কার্ল মার্কস তো এই জিনিসটা করেছে। তো ইতিহাসের যে একটা গুরুত্ব আছে, সেই গুরুত্বটাকেও সে সেখানে কিন্তু ইন্টারপ্রেট করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। তো ইতিহাসের সঙ্গে বর্তমানের একটা তুলনা করার মধ্য দিয়ে
ফিউচারটাকে নির্ধারণ করার কাজটা কিন্তু এই কম্পারেটিভ পলিটিক্স কিন্তু বা কম্পারেটিভ মেথড কিন্তু করে থাকে। তো এটা হয়, তো সাংস্কৃতিক বলো, ঐতিহাসিক বলো, তো এগুলোর মধ্যেও সে তুলনা করে থাকে। ডিসকভারিং দ্য ট্রুথ, এটাও ঠিক যে যখন তুমি তুলনা করবে, তুলনা করার মধ্য দিয়েই তো আসল সত্যটা বেরিয়ে আসবে। তুলনা করার মধ্য দিয়ে তো আসল সত্যটা বেরিয়ে আসবে। সহজ হিসাব হচ্ছে কি, যদি আমি এখন বলি যে কারা নেট পাস করবে, তাহলে তোমাকে কি করতে হবে এখানে? সহজ হিসাব যে কারা তোমরা পড়াশোনা করছো আর কারা পড়াশোনা করছো না, তার মধ্যে যদি আমি এখন একটা তুলনা করি, তাহলেই বেরিয়ে আসবে কারা পাস করার সম্ভাবনা তোমাদের আছে, তাই না? যদি আমি দেখি যে কারা পাস করবে এটার মধ্যে, তোমাদের মধ্যে, তাহলে আবার দেখবে এটা আবার আমাকে কম্পেয়ার করতে হবে যারা অলরেডি পাস করে গেছে, তাদের পড়ার যা ডিসিপ্লিন ছিল, তাদের যা ডেডিকেশন ছিল, সেটার সাথে তোমাদের ডেডিকেশনের একটা কম্পেয়ার করতে হবে। করলেই বেরিয়ে আসবে যে তোমরা আদৌ পাস করতে চলেছো কি পাস করতে পারবে না। এই পার্থক্যটা বেরিয়ে আসবে। তো সেটাই কি হবে? সেটাই ট্রুথ হবে, সত্য হবে। কি সত্য হবে? না এটাই সত্য হবে যে যারা ওদের মতো হার্ডওয়ার্ক করছে, যারা পাস করেছে তাদের মতো হার্ডওয়ার্ক করছে, ডেডিকেশন আছে, তারা পাস করবে। তাহলে সত্যটা বেরিয়ে আসলো। তো ডিসকভারিং ট্রুথ সবসময় দেখবে তুলনা করার মধ্য দিয়ে সত্যটাতে পৌঁছানোর চেষ্টা করা হয়। যে কোনো রিসার্চের মেইন কাজ হচ্ছে এটা, শুধু কম্পারেটিভ মেথড বলে নয়, যে কোনো মেথডকে সামনে রেখে যেটা করার চেষ্টা করা হয় সেটা হচ্ছে সত্যটাকে বোঝার চেষ্টা করা হয়, এই রিয়েলিটিটাকে বোঝার চেষ্টা করা হয়। এটাই হচ্ছে কিন্তু গবেষণার মূল উদ্দেশ্য, যে সেখানে সত্যটাকে সে অনুসন্ধান করতে চাইছে, সত্য জিনিসটা কি। কারণ আমরা যতক্ষণ না সত্য জিনিসের সঙ্গে বা রিয়েলিটির সঙ্গে জীবনযাপন করছি বা বোঝার চেষ্টা করছি, ততক্ষণ তো আমরা ব্যাপারগুলোকে মানে আমরা 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 আমাদের মধ্যে কি সেই লেভেলটা তৈরি হয় না। তো সেই সত্যটা তোমাকে জানতে হবে, সত্যটা কি বা ট্রুথ বা কি রিয়েলিটিটা কি। হ্যাঁ, তো এটা তোমাকে জানতে হবে। যাই হোক, অ্যাডভান্সিং থিওরি, হ্যাঁ এটাও ঠিক যে যখন তুমি একটা নতুন কিছু কম্পেয়ার করার মধ্য দিয়ে নতুন সত্য উদ্ঘাটন করার চেষ্টা করলে, তখন কি হলো যে অলরেডি যে তত্ত্বটা ছিল এই তত্ত্বটাকে আরো এক ধাপে এগিয়ে দিল। এটাই স্বাভাবিক। আরো এক ধাপে এগিয়ে ছিল যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ গুলো এতদিন স্টেটের ইনস্টিটিউশনস গুলোর মধ্যে, হিস্ট্রির মধ্যে, লিগালিজমের মধ্যেই তারা নিজেদের সীমাবদ্ধ রেখেছিল। পরবর্তীকালে যখন আমরা দেখতে পাচ্ছি যে না, নয়া রিভলিউশন এসে কি করলো যে আরো অনেক কিছু বিষয়ের মধ্যে তারা একটা কম্পেয়ার করার চেষ্টা করলো, অ্যানালিসিস করার চেষ্টা করলো, তখন সেখান থেকে নতুন নতুন যে সত্যগুলো বেরিয়ে আসলো, সেই সত্যগুলো কি করলো না, সেই সত্যগুলো সেই কম্পারেটিভ মেথডের যে রেলিভেন্সটা, সেই রেলিভেন্সটাকে অনেক গুণ বাড়িয়ে দিল। তাহলে আজকের দিনে কম্পারেটিভ মেথডের আজকে বা কম্পারেটিভ পলিটিক্স এর যে জায়গাটা, সেই জায়গাটা অনেক অ্যাডভান্স হয়েছে বা থিওরিজ গুলো অনেক অ্যাডভান্স হয়েছে, অনেক বেশি হিউম্যান রিলেশনের মধ্যে হিউম্যান রিলেশনসটাকে বুঝতে সে সক্ষম হয়েছে। তাহলে সবসময় সে কি করে যে অনুসন্ধান করার মধ্যে দিয়ে সে থিওরিটাকে অ্যাডভান্স পজিশনে রাখারই চেষ্টা করে। এটা শুধু এই রিসার্চের ক্ষেত্রে না, যে কোনো রিসার্চের ক্ষেত্রে ব্যবহার হয় বা এটাই বাস্তবতা। যখনই তুমি গবেষণা করবে, গবেষণা করার মধ্য দিয়ে সে তুমি কি করবে, টাইম টু টাইম যে পুরোনো গুলো মানে বিদ্যমান গুলো যে পুরনো হয়ে গেছে সেটা তুমি প্রমাণ করার চেষ্টা করবে এবং নতুন কিছু আবিষ্কার করার মধ্যে দিয়ে সেটাকে রেলিভেন্ট করে তুলবে এবং সত্যের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করবে। তো থিওরি অর্থাৎ এক্সিস্টিং থিওরিটাকে আরো অনেক বেটার পজিশনে তুমি নিয়ে আসার চেষ্টা করলে, অ্যাডভান্স করার চেষ্টা করলে, সেটা তো হয় বলে জানি এগুলো। তো এবিসিডিটা দেখো এই কারণে এখানেও কিন্তু ঠিক হয়েছে। দেখো কি বলছে, 6 নম্বর বলছে দ্য নেচার অফ কম্পারেটিভ পলিটিক্স, the nature of comparative politics till 1940s was the following. The nature of comparative politics till 1940s was the following. কি জম্মু এন্ড কাশ্মীর স্টেটে 2022 সালে এসেছে। The nature of comparative politics till 1940s was the following. 1940 সালের দশক থেকে 1940 এর দশক পর্যন্ত বলতে পারো তুলনামূলক রাজনীতির প্রকৃতিটা জানতে চেয়েছে। তো নরম্যাটিভ ছিল, নরম্যাটিভ যেটা বললাম যে মোটামুটি ভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের 1920 দশক পর্যন্ত ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ গুলো তো উঠে, মানে 1920 দশকের দিকে এসে দেখবে নতুন এম্পেরিক্যাল রিসার্চ গুলো কিন্তু জায়গা করে নিচ্ছে, আর এরা প্রসিদ্ধ লাভ করেছে ওই মোটামুটি 1940 এর দশকের পর থেকেই এরা প্রসিদ্ধ লাভ করেছে। তো তুলনামূলক রাজনীতির যে প্রকৃতিটা যদি তার আগে তুমি দেখো, তাহলে কি নরম্যাটিভ মানে আদর্শ কেন্দ্রিক। আমরা জানি যে প্লেটোর কনসেপ্টকে আদর্শবাদী বলা হয়, হ্যাঁ আদর্শবাদের একটা জায়গা থেকে দেখা হয়। তো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ গুলো এরকম কি হবে, কি হওয়া উচিত, কি ভালো কি মন্দ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা উচিত কোনটা অনুচিত, এই সমস্ত চর্চাগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাহলে যেহেতু এই সমস্ত চর্চাগুলোর মধ্যেই তারা সীমাবদ্ধ ছিল, তাহলে সেটাকে আমরা কি বলেছিলাম সেই সময়? আদর্শবাদী বলেছিলাম, নরম্যাটিভ বলেছিলাম আমরা। তার মধ্যে একটা তাদের প্রকৃতি ছিল ডেসক্রিপটিভ, কিন্তু যখন আমি সেটাকে একটা আদর্শের আন্ডারে দেখার চেষ্টা করবো তখন সেটাকে নরম্যাটিভ বলা হয়। অ্যানালিটিক্যাল তো আমরা পরের 1920 দশকের পর যে রিভলিউশনটা শুরু হচ্ছে, এম্পিরিক্যাল রিভলিউশন, যেটা বিহেভিয়ারালিজমের হাত ধরে শুরু হলো, তখন থেকে অ্যানালিটিক্যাল আলোচনা শুরু হলো। সায়েন্টিফিক যদি বলি তাহলে অনেক বেশি সায়েন্টিফিক 1920 দশকের পর থেকে শুরু হলো, কিন্তু 1940 দশক পর্যন্ত এটা সীমাবদ্ধ ছিল নরম্যাটিজমের মধ্যেই বা ডেসক্রিপশনের মধ্যেই। ডেসক্রিপশন এবং নরম্যাটিজম দুটোই আছে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে নরম্যাটিজম।
ঠিক আছে, নর্মাটিজমের মধ্যে কি করা হতো, নর্মাটিজমের মধ্যে হচ্ছে, অর্থাৎ নর্মাটিজমের একটা বেসিক ফিচার হচ্ছে ডেসক্রিপশন, ডিসক্রাইবই করতো তারা, এর বেশি বা আলোচনাই করতো তারা, বিশ্লেষণটা তারা করতো না। তো এখানে এই কারণে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নামটা হচ্ছে নর্ম্যাটিজম বা নর্ম্যাটিভ থিওরি। 1940 দশকের পর্যন্ত যদি বলো তাহলে মোটামুটি ভাবে এদের তুলনামূলক রাজনীতি বা তুলনামূলক গবেষণার কিন্তু মূল প্রকৃতিটা ওই রকমই ছিল। 7 নম্বরে চলে আসো। 7 নম্বরে অ্যাসেশন রিজন বলেছে, কি বলেছে দেখো, পলিটিক্যাল সায়েন্স হ্যাজ অলওয়েজ কট ইন দ্য টেনশন। পলিটিক্যাল সায়েন্স হ্যাজ অলওয়েজ কট ইন দ্য টেনশন। এক সেকেন্ড দাঁড়িয়ে যাও, তাহলে এটার কোনো প্রয়োজন নেই। Political science has always political science has always been caught in the tension between the ought and the is. আমরা দেখেছি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে এই আলোচনাটা দীর্ঘ সময় ধরেই চলেছে, মানে ইন জেনারেল একটা পলিটিক্যাল সায়েন্স থেকে কোয়েশ্চেন দিয়েছে যে অড যখন কথা বলা হচ্ছে তখন কি উচিতের কথা বলছে, আর ইস যখন বলছে তখন কি হয় বলছে। অর্থাৎ একটা আদর্শবাদকে নির্ধারণ করে, একটা আদর্শবাদ বা নর্মাটিজমকে নির্ধারণ করছে, আর একটা হচ্ছে কি যে কোনো আদর্শবাদী কনসেপ্টে যাচ্ছে না, যে কি আছে আমি সেটা বলে দেবো। তোমাদের শুরুতেই বলেছিলাম নর্মাটিজম থিওরি, নর্মাটিভ থিওরি যখন পড়িয়েছিলাম বা ট্র্যাডিশনাল থিওরি যখন পড়িয়েছিলাম তখন তোমাদের এগুলো বলেছিলাম যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ বেসিক্যালি করার চেষ্টা করে কি একটা গার্জিয়ানশিপের দায়িত্বটা পালন করে। গার্জিয়ানশিপ, যে কি হলে ভালো হয়, কি উচিত কি অনুচিত, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এইগুলো তারা বলার চেষ্টা করে, নির্দেশ করে, আদেশ করে। তাহলে এই ধরনের একটা অভিভাবকত্বের বিষয় তাদের মধ্যে জড়িত ছিল। পরবর্তীকালে থিঙ্কার্সরা এসে বলার চেষ্টা করলো, যখন ওই এম্পিরিক্যাল রেভলিউশনটা আসলো 1920 দশকের বিহেভিয়ারালিজমের হাত ধরে, তখন আমরা দেখতে পেলাম যে থিঙ্কার্সরা এসে বলার চেষ্টা করছে যে কি উচিত হবে আমরা সেটা নির্দেশ করব না, নির্দেশ করার অধিকার আমাদের নেই, তার কারণ আমরা কমপ্লিটটা জানতে পারছি না, আমরা জানি না, আমরা সম্পূর্ণটা দেখতে পাচ্ছি না, আমাদের পক্ষে সম্পূর্ণটা দেখা সম্ভব নয়। যেটা যেটা প্লেটো নিজেই বলে গেছিলেন যে তোমার ইউনিভার্সের সমস্ত কিছু দেখা সম্ভব নয়, বাট সেটা অনুধাবন করা সম্ভব, সেটা নিজের মনের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এরা ওটাকেই ধরে বলার চেষ্টা করছে যে যখন তুমি জানোই না পুরোটা কমপ্লিটটা কি, তখন প্রত্যেকের জন্য তুমি একটা কমপ্লিট একটা আদর্শ চাপিয়ে দিচ্ছ কেন তাদের মধ্যে। এটা বলার থেকে এটা বেটার হবে যে কি আছে বর্তমান দিনে, আমি শুধু সেটাকে বিশ্লেষণ করে সামনে রেখে দেবো, টেবিলে সাজিয়ে রেখে দেবো, যার যেটা প্রয়োজন, যার জন্য যেটা ভালো হবে সে সেটা নিজের মতো করে নিয়ে নেবে। তাহলে কি আছে বর্তমান পরিস্থিতিটা কি রকম, কি আছে কেমন, সেটা আমি জাস্ট ওটাকে অ্যানালাইজ করে টেবিলে সাজিয়ে রাখবো। আমার পলিটিক্যাল সায়েন্সের কনসার্ন হচ্ছে এটাই। এখানে আমার অভিভাবকত্ব করাটা আমার উচিত নয়। এই কারণে তোমরা দেখবে যে শুরুর দিকের যে আলোচনাগুলো, তা দুই ধরনের একটা আলোচনা পাওয়া যায়, একটা আইডিয়ালিজমের আলোচনা, আর একটা হচ্ছে তোমরা দেখবে যে লিবারালিজমের আলোচনা। বেসিক্যালি পরবর্তীকালে যদি বলো লিবারালিজম বলাটাও মানে লিবারালিজম বলতে পারি আমরা, যে লিবারালিজম আইডিয়ালিজমে বেসিক্যালি কি করা হয় যে একটা আদর্শবাদকে সেখানে ইম্পোজ করা হয়, যেটা আমরা স্টেটের কাছ থেকে এক্সপেক্ট করে থাকি। স্টেট হচ্ছে গার্জিয়ান, কাজে গার্জিয়ান নির্ধারণ করে দেবে যে কোন নিয়ম মানুষকে ফলো করতে হবে, তার আন্ডারে তার পরিবারের সদস্যদের কোন নিয়ম ফলো করতে হবে। তো আমাদের দেশটা যদি আমাদের একটা পরিবার হয়, তাহলে সেই পরিবারের মধ্যে স্টেট, আমাদের পরিবারের মধ্যে আমরা যারা আছি, আমরা দেশের মধ্যে যারা আছি, আমরা হচ্ছে সেই পরিবারের সদস্য। তো সেই সদস্যের উপর একটা অভিভাবকত্বের ভূমিকা পালন করার চেষ্টা করে স্টেট আইন কানুন তৈরি করার মধ্য দিয়ে বলে দেয় যে আমাকে কি করতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, কি করতে হবে না, এই সমস্ত কিছুগুলো তারা বলে দেয়। আইন কানুনগুলো তৈরি করার মধ্যে দিয়ে এগুলো বলে দেয়, আমরা আইন কানুন ফলো করি, সেই রকম ভাবে আমরা অভিভাবকত্ব মেনে চলি। তাহলে পুরোনো কনসার্ন কিন্তু সেটা, নতুন কনসার্ন এসে বলার চেষ্টা করছে যে মডার্ন থিওরিজ গুলো 1920 দশকের পর থেকে বলছে যে না, বিহেভিয়ারালটাকে বোঝার চেষ্টা করো। তুমি যখন জানোই না যে তুমি কার কি ডিমান্ড আছে, পরিবারের সদস্যদের, তখন তুমি নিজের থেকে উপর থেকে একটা নিয়ম চাপিয়ে দিচ্ছ, মানে হচ্ছে যে সেটা কিছু জনের ভালো হবে, কিছু জনের খারাপ হবে। আর এটা করতে গিয়ে তুমি কি করবে না, কমপ্লিটলি একটা বেটার কিছু সার্ভিস সেখানে তুমি তাদের পরিবারের সদস্যদের দিতে পারবে না। তো কাজে ইন্টারফেয়ার করার তোমার দরকারই নেই, নির্দেশ দেওয়া দরকারই নেই। তুমি তোমার গার্জিয়ানশিপের ভূমিকাটাকে কমিয়ে নিয়ে আসো, বরং তুমি বিশ্লেষণ করে রেখে দাও। বাবা মারা যেমন আমাদের বলে দেয় যে দেখ এটা করলে তোর ভালো হবে, ওটা করলে তোর খারাপ হবে, ভালো খারাপ দুটোই তোমার সামনে আমি রেখে দিলাম। এবার তুমি স্বাধীন একটা মানুষ, প্রাপ্তবয়স্ক একটা মানুষ, তুমি বড় হয়েছো, তোমার জন্য যেটা ভালো মনে হবে তুমি সেটা করো। এটাই তো করে। সো
দেখবে মডার্ন থিওরিজ গুলো কিন্তু সেই কথাটাই বলার চেষ্টা করছে। তো এই একটা দুটো আলোচনা, যেটা একটা স্টেটের উপর ফোকাস করার চেষ্টা করে, যে অট টু বলার মধ্যে দিয়ে গার্জিয়ানশিপটাকে তুলে ধরা এবং গার্জিয়ানশিপের কথা যখন আমরা বলি তখন স্টেটকে সামনে নিয়ে আসা এজেন্সি হিসেবে, আর অন্যটা বলার চেষ্টা করে যে না, এখানে কোনো এজেন্সির প্রয়োজন নেই, ব্যক্তি ইটসেলফ সেখানে সে কমপ্লিট ওয়ান, সে নিজের ভালো মন্দ বোঝার জন্য তো সবকিছু তার উপরে ছেড়ে দাও, বর্তমান যা পরিস্থিতি আছে সেটা শুধুমাত্র অ্যানালিসিস করে তার সামনে রেখে দাও, ওর জন্য যেটা ভালো সে সেটা নিয়ে নেবে। সেটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক অ্যাপ্রোচ বা লিবারেল অ্যাপ্রোচ। তো রাষ্ট্রবিজ্ঞান এই দুটো বিষয়ের মধ্যেই দেখবে চর্চাটাকে বেসিক্যালি ফোকাস রাখার চেষ্টা করে বা ফোকাস করে রেখেছে। আমরা জানি এক ধরনের বিজ্ঞানী আছেন যারা বলে যে রাষ্ট্রকে সমস্ত কিছু দায়িত্ব নিতে হবে, কোনো কিছু হলেই বা দেশকে বা রাষ্ট্রকে বা এবং রাষ্ট্র তো একটা অ্যাবস্ট্রাক্ট নোশন। আমরা জানি যে রাষ্ট্রের বা স্টেটের এজেন্সি হিসেবে সেখানে গভর্নমেন্টের কথা বলা হয়, তো গভর্নমেন্টকে সেখানে রেসপন্সিবল করে যে স্টেট সরকার কি করছিল, সরকারের পুলিশ প্রশাসন কি করছিল, কেন এটাকে থামাতে পারিনি, তার মানে গার্জিয়ানশিপের কথা বলছে তারা। অন্য একটা গ্রুপ বলার চেষ্টা করছে যে না, এগুলো রাষ্ট্র কেন করবে, রাষ্ট্রের পক্ষে আদৌ এগুলো বোঝা সম্ভব না, বোঝা সম্ভব নয় সমস্ত কিছু, এগুলো ব্যক্তির উপরে ছেড়ে দাও, ব্যক্তিরা নিজেরাই করুক এগুলো। তো তখন তারা কি করে, তখন তারা এগুলোকে বিশ্লেষণ করে সবার সামনে রেখে দেয়, মানুষের যার যেটা ভালো সে সেইভাবে রিয়েক্ট করে এবং সে সেখানে সেটাকে পালন করে। তো এই ধরনের এই দুটো বায়নারির মধ্যেই আমরা দেখতে পাবো যে পলিটিক্যাল সায়েন্সের আলোচনাটা বেসিক্যালি সীমাবদ্ধ হয়ে আছে সেই ঐতিহাসিক কাল থেকে। রিজন এখানে কি বলেছে দেখো, রিজনস বলেছে এখানে এম্পিরিক্যাল মেথড আর নট অ্যাডিকুয়েটলি ডেভেলপড ইন পলিটিক্যাল এনকোয়ারি টু টেক স্টক অফ অল দ্য পসিবল ভ্যারিয়েবলস। এটাও ঠিক যে যত রকম হচ্ছে সম্ভাব্য যে সে ভ্যারিয়েবলস গুলোকে, এখানে কি বলা হয় বাংলায় এটাকে বলেছেন চলক, যত রকমের চলক আছে, বাংলা যেটাকে চলক বলা হয়, তো যত রকমের চলক আছে সেই চলকগুলোর মধ্যে বা যত রকমের বিষয়, সহজ ভাষায় যদি বলো তো যত রকমের বিষয় আমাদের এখন হিউম্যান সোসাইটিতে রয়েছে, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে এম্পিরিক্যাল রিসার্চ সেখানে তার গবেষণাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে না বা পৌঁছতে পারেনি তার গবেষণা, তার কারণ তার একটা নির্দিষ্ট একটা সীমাবদ্ধতা আছে। তার রাজনৈতিক যে ইনকোয়ারি, সেই ইনকোয়ারিটাকে সেখানে পর্যাপ্ত পরিমাণে নিয়ে যেতে পারেনি। এটা আমরা জানি, এর একটা লিমিটেশন সে সেই জায়গায় পৌঁছতে পারেনি। যেমন ধরে নাও যে তুমি এখন বিজ্ঞান কি এটা প্রমাণ করতে পেরেছে, এই যে এম্পিরিক্যাল মেথড মানে একটা সায়েন্টিফিক স্টাডি, তো সেই সায়েন্টিফিক স্টাডিকে এখন এটা প্রমাণ করতে পেরেছে যে মানুষ মানে ভগবান বলে তো মানুষ কাউকে দেখেইনি, কিন্তু এই দেখতে না পেলেও মানুষ তাকে অনুসরণ করার মধ্য দিয়ে সেটা একটা ইনার পিস কে ফিল করছে। তো সেটা কিভাবে? এম্পিরিক্যাল স্টাডি তো এটা প্রমাণ করতে পারছে না, এম্পিরিক্যাল স্টাডি এটা তো প্রমাণ করতে পারছে, গড়ে তোলার মধ্য দিয়ে সে কি করছে না, একটা ডিসিপ্লিন জীবনযাপন করছে, একটা অদৃশ্য সমান কিছুকে ফলো করার মধ্য দিয়ে। এবং আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে তোমাকে ফোন করছি। তো এটা আমরা বেসিক্যালি কিন্তু দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছো? তো গবেষণা এম্পিরিক্যাল স্টাডি মানে অভিজ্ঞতা লব্ধতা মেথড, অভিজ্ঞতা, তো অভিজ্ঞতার মধ্য দিয়ে যে এখানে অনুসন্ধানটা করা হয় বা যে পরীক্ষা নিরীক্ষাটা চালা হয়, তো সেই অভিজ্ঞতা তো এখন ওই জায়গায় পৌঁছতে পারেনি, এটা প্রমাণ করতে পারছে না যে ভগবান আছে কিনা, কিন্তু তারপরেও তো সেটাকে ফলো করার মধ্য দিয়ে একটা হিউম্যান সোসাইটির মধ্যে একটা ভালো তো একটা রিলেশন বা একটা ভালো ডেভেলপমেন্ট তো হচ্ছে, খারাপটাও আছে ভালোটাও আছে, তো সেটা তো হচ্ছে। এখন খারাপটাকে তারা হয়তো বলতে পারে যে এটা খারাপ কারণ সেখানে একটা কার্যকারণ সম্পর্ক নেই, এইরকম একটা বিষয়কে তারা ফলো করছে, এই কারণে তাদের মধ্যে হয়তো একটা খারাপ কিছু ঘটেছে, এটা হয়তো বলতে পারে। কিন্তু ভালোটা যে হচ্ছে সেটাকে তো তারা প্রমাণ করতে পারছে না। খারাপটাকে তারা দেখাতে পারলো, কিন্তু ভালোটাকে তো তারা প্রমাণ করতে পারছে না। তো এই যে বিষয়গুলো আমরা কিন্তু এম্পিরিক্যাল মেথডের মধ্যে দেখতে পাই। যাই হোক, এখানে দেখবে দুটো আলাদা বিষয়কে কেন্দ্র করে বিষয়কে নির্দেশ করছে। একটা হচ্ছে দুটো বিষয়ের মধ্যে সেখানে হচ্ছে ইয়ে করছে, পলিটিক্যাল সায়েন্সের দুটো বেসিক যে ডিবেট, প্রথম শুরুর দিকে যে ডিবেট, যে রাষ্ট্রের কন্ট্রোল থাকবে না, ব্যক্তির আন্ডারে সবকিছু ছেড়ে দেওয়া হবে, সেই ডিবেটটাকে সেখানে নির্দেশ করছে, আর পরেরটা নির্দেশ করছে যে একটা অভিজ্ঞতামূলক একটা গবেষণার বিষয়কে। তো দুটো আলাদা বিষয়, সেই কারণে দেখবে দুটো স্টেটমেন্ট ঠিকই, কিন্তু এক্সপ্লেনেশনটা ঠিক নয়। চলে আসো পরের প্রশ্ন হ্যারল্ড লাসওয়েলের কথা বলছে। হ্যারল্ড লাসওয়েলের হচ্ছে একটা বিখ্যাত বই আছে, জানো তোমরা, একাধিকবার পরীক্ষায় নেটেও জানতে চেয়েছে, একাধিকবার, ভালো করে এটা মুখস্থ করে নাও। পলিটিক্স, হু গেটস হোয়াট, হোয়েন এন্ড হাউ। ঠিক আছে, লাসওয়েলের, আমার পিএইচডি থিসিসে ওই এটার নাম মেনশন পাবে। তো রাজনীতির বিষয়টা কি, তিনি বলছেন যে রাজনীতি মানে হচ্ছে যে কে পায়, কি পায় এবং কতটা পায় এবং কিভাবে পায়, কখন পায়, কিভাবে, কখন কি পায়, কখন পায়, কিভাবে পায়।
কে পায়, কি পায়, কখন পায়, কিভাবে পায়। হোয়াট, হু, হোয়াট, হোয়েন, হাউ। রাজনীতি মানেই হচ্ছে যেটাকে ডেভিড স্টোন বলার চেষ্টা করেছেন ডিস্ট্রিবিউশনস অফ ওয়েলথ। ডিস্ট্রিবিউশনস এর কথা বলছেন, ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ বলবো না, ডিস্ট্রিবিউশন কথা বলেছেন, ওয়েলথেরই কথা বলেছেন, সরি ওয়েলথেরই কথা বলেছেন, যে প্রপার ডিস্ট্রিবিউশনের কথা বলেছেন। তো সেই ডিস্ট্রিবিউশনে এখন কে পাবে, কি পাবে, কখন পাবে, আর কিভাবে পাবে, তো রাজনীতি তো সেটাই নিয়েই চর্চা করে। তো এই রকমেরই একটা বিষয়কে সেখানে তিনি নির্দেশ করেছেন তার এই বইয়ে, ঠিক আছে। তো রাজনীতির মূল বিষয়গুলো কি সেটাকেই তিনি দেখানোর চেষ্টা করেছেন, এবং সেখানে তিনি একটা সায়েন্টিফিক মেথডকে সেখানে ফলো করেছেন, এবং ভ্যালু রিলেটিভিজমকে সেখানে নির্দেশ করেছেন। ভ্যালু রিলেটিভিজম মানে মূল্য হচ্ছে আপেক্ষিকতার কনসেপ্টটিকে নির্ধারণ করেছে, যে আমি যেটাকে ভালো বলি, ভালো বলে যেটাকে আমি হয়তো গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, অন্যের কাছে সেটা হয়তো খারাপও হতে পারে। তাহলে মূল্যটা এখানে কিসের উপর নির্ভর করছে? মূল্যটা কিন্তু সাবজেক্টিভ, এটা ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়ালের উপরে। ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এটা ভ্যারি করে, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এটা কিন্তু ভ্যারি করে। তাহলে এই মূল্য রিলেটিভিজমের কথা আমরা সেখানে কিন্তু পেয়ে থাকি। তাহলে দেখবে এই বিষয়গুলোই সেখানে তিনি নির্ধারণ করার চেষ্টা করেছেন। আমি ডিটেলসে যাচ্ছি না, এগুলো পরে আমি যদি কখনো সুযোগ হয় থিঙ্কার ওয়াইজ এগুলো একবার পড়িয়ে দেবো, তাহলে দেখবো অনেক কিছুই তোমাদের বুঝতে সুবিধা। 9 নম্বরে চলে আসো, কি বলছে? টু ডিসকভার রিলেশনশিপ বিটুইন কি ভেরিয়েবলস কম্পারেটিভ অ্যানালিসিস মাস্ট। টু ডিসকভার রিলেশনশিপ বিটুইন কি ভেরিয়েবলস কম্পারেটিভ অ্যানালিসিস মাস্ট, যে বিভিন্ন যে ওই চলকগুলো আছে সেই চলকগুলোর মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোকে অনুসন্ধান করতে গেলে তুলনামূলক রাজনীতি যে বিষয়গুলোকে অবশ্যই বিশ্লেষণ করবে সেগুলো কি? সেগুলো হচ্ছে সেটা হচ্ছে যে ফোকাস অন লিমিটেড নাম্বার অফ ভেরিয়েবলস। গতকালই তোমাদের বলছিলাম বোধহয় যে সংখ্যা তুলনামূলক রাজনীতি বেসিক্যালি কি করার চেষ্টা করে, যে অল্প সংখ্যক ভেরিয়েবলস এর মধ্যে বা কনসেপ্টের মধ্যে তুলনা করার চেষ্টা করে, তাহলে সে একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে বা একটা বেটার রেজাল্ট সে কিন্তু প্রডিউস করতে পারে, বেটার রেজাল্ট। কিন্তু এই ভেরিয়েবলস এর সংখ্যাটা যখন অনেক হয়ে যাবে, তখন তুলনামূলক রাজনীতিটা সেখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তাহলে তুলনা করাটা ডিফিকাল্ট, কারণ জটিলতা চলে আসবে। তো সেই কারণে তুলনামূলক রাজনীতি যখন বিভিন্ন সম্পর্কগুলো ভেরিয়েবলস এর মধ্যে অল্প হয় তবেই সে যোগ্য, যদি সংখ্যাটা অল্প না হয় তবে সে যোগ্য নয়। এটা আমরা জানি, গতকালই can be classified as the analysis of the comparative method can be defined as the analysis of the small number of cases। দেখো এক্ষুনি বললাম, নতুন করে বলার কিছু নেই। তো এখানে ভেরিয়েবলস বলো কিংবা কনসেপ্ট বলো, তো সবকিছুর মধ্যে দেখবে একটা অল্প সংখ্যাকে তারা কিন্তু গুরুত্ব দেয়, কারণ সংখ্যাটা বড় হয়ে গেলেই তারা আর সেখানে কম্পারেটিভ অ্যানালিসিস করাটা বা কম্পারেটিভ মেথডকে সেখানে ফলো করাটা জটিল হয়ে যায়, পারবে না তুমি। এটা একটা যে রেজাল্টটা আউটপুট হিসেবে যে রেজাল্টটা তুমি প্রডিউস করবে সেই রেজাল্টের মধ্যে অনেকগুলো ইরোডস রয়ে যাবে, হ্যাঁ অনেক ইরোডস রয়ে যাবে। তো সেটা তখন কিন্তু তার মানে এটাই প্রমাণ হবে যে তুমি এত ইরোডস আসছে, তার কারণ হচ্ছে যে তুমি যে পদ্ধতিতে এই গবেষণাটা চালিয়েছো সেই পদ্ধতিটা ঠিক নয়, অন্য কোনো পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হতো। এইগুলো আমরা জানি, এগুলো আমরা ভালো করেই বুঝি। 11 নম্বর দেখো কি বলছে, হুইচ অফ দ্য প্রবলেম ইজ স্পেসিফিক টু কম্পারেটিভ পলিটিক্স। হুইচ অফ দ্য প্রবলেম ইজ স্পেসিফিক টু কম্পারেটিভ পলিটিক্স। তো প্রবলেম অফ ফিউ কেসেস, এর প্রবলেম গতকালই তোমাদের বলছিলাম যে যখন অল্প সংখ্যক কেস নিয়ে ডিল করছে, যে এদিকে একটা কেস ওদিকে একটা কেস, দুটোর মধ্যে ডিল করছে, দুটোর মধ্যে তারা হচ্ছে এখানে অ্যানালিসিস কম্পেয়ার করার চেষ্টা করছে, যখন এইরকম সীমাবদ্ধ কম্প্যারিজন হয় তখন আমরা কি দেখি, যখন সীমাবদ্ধ কম্প্যারিজন হয় তখন আমরা দেখতে পাই যে সেখানে যে 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 বড় একটা পরিসরে এসে সেটাকে যখন অ্যাপ্লাই করার তুমি চেষ্টা করছো তখন দেখা যায় যে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল আর হয় না, বা একটা জটিল পরিস্থিতিতে যখন তুমি ওটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছো তখন সেটাকে তুমি রেলিভেন্ট বলতে পারো না, এই রেজাল্টটিকে রেলিভেন্ট বলতে পারো না। অর্থাৎ তুমি ছোট্ট একটা পরিবারের মধ্যে ধরে নাও বা দুজন মানুষের মধ্যে একটা ভালো সম্পর্ক তুমি বোঝার চেষ্টা করেছো, যে যেমন ধরে নাও তোমাদের কম বয়সী ছেলে মেয়ে, ওরকম উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে, যে ধরো একটা কাপল, সেই কাপলদের রিলেশনসটা খুব ভালো, তুমি এই কাপলদের রিলেশনসটা কেন ভালো সেটা বোঝার চেষ্টা করলে, এবং আরো একটা কাপলদের রিলেশনসটা খারাপ সেটাও বোঝার চেষ্টা করলে, দুটোর মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করলে, ভালো এবং খারাপ। এবার তুমি দুটো মানে এখানে এক জোড়া ওখানে এক জোড়া, দুজোড়ার রিলেশনস তুমি বোঝার চেষ্টা করার মধ্যে দিয়ে তুমি এটা বলার চেষ্টা করছো যে পৃথিবীতে এখন সব নাকি রিলেশনস এদের মতোই হয়, তা তো না, তাও না হতে পারে। তো বিষয়টা হচ্ছে যখন তুমি এই ছোট কোনো স্যাম্পল নিয়ে যখন তুমি বড় একটা
পরিসরে সেটাকে অ্যাপ্লাই করবে তখন এখানে কি হবে, সেটা একটা সীমাবদ্ধতা উঠে আসবে। সেই সীমাবদ্ধতা হচ্ছে যে এটাকে বড় লেভেলে অ্যাপ্লাই করতে গেলে আলটিমেটলি তার রেজাল্ট কিন্তু নেগেটিভ বেরিয়ে আসতে পারে, বা হয়তো ভুল ভ্রান্তি অনেক থাকতে পারে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, সেগুলো যে সত্যতা না থাকতে পারে তার মধ্যে, এগুলো কিন্তু কতগুলো বিষয় হতে পারে। এবং এটাই হয় রিসার্চ মেথোডোলজি, এই জিনিসগুলো এই কারণে এই ধরনের কম্প্যারিজন করবে না। ছোটকে বেস করে তুমি বড়র মধ্যে সেটাকে কম্পেয়ার করছো বা বড়টাকে বোঝার চেষ্টা করছো, দু একটা কেস নিয়ে বড়টাকে বোঝার চেষ্টা করছো, এটা করবে না। এই কারণে দেখবে স্যাম্পলিং এর যখন কথা বলি আমরা, তখন সেই স্যাম্পলিং সাইজটা কত সেটাও কিন্তু ম্যাটার করে। যারা প্রত্যেকে রিসার্চ করছো তারা নিশ্চয়ই তোমাদের নিজেদের থিসিসে এগুলো লিখছো, যে স্যাম্পলিং সাইজ কিন্তু বিশাল রকম ভাবে ম্যাটার করে। যে তুমি স্যাম্পলিং সাইজ কত নিয়েছো সেটার উপর নির্ভর করছে যে তোমার রিসার্চ কতটা সাইন্টিফিক, তোমার মধ্যে তোমার রিসার্চের আউটপুটের মধ্যে কোনো এরর্স আছে কিনা সেটা কিন্তু বোঝা যাবে। স্যাম্পলিং সাইজটা কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয় সেই কারণে। যাই হোক, এগুলোকে মাথায় রেখো। 12 নম্বর দেখো কি বলছে। 12 নম্বর বলছে হাইপোথিসিস টেস্টিং ইজ পসিবল ইন কম্পারেটিভ রিসার্চ। তুলনা যখন করছো, যে তুমি একটা অনুমান করছিলে, যেটা সেই অনুমানটা তখন ঠিক মিলছে কি মিলছে না সেইটা একদম প্রমাণ করার সুযোগ পাও কম্পারেটিভ রিসার্চ এর মধ্যে। এথনোগ্রাফি রিসার্চ এর মধ্যে এটা হয় না। এথনোগ্রাফি রিসার্চ এর মধ্যে বেসিক্যালি একটা ইভলিউশনস কে দেখা হয়, ইভলিউশন, যে বিবর্তনটা কি রকম হয়েছে। তো সেখানে টেস্টিং এর জায়গা থাকে না। তোমাকে যেমন যেমন হয়েছে ইভলিউশন, সেটাকে জাস্ট এক প্রকার ডেসক্রিপটিভ আকারেই বলতে পারো বা অ্যানালিটিক্যাল আকারেও তুমি বলতে পারো, যে তুমি জাস্ট ওটা নোট ডাউন করতে হবে। ওখানে তোমাকে মানে একটা হিস্টোরিক্যাল স্টাডি কাইন্ড অফ তোমাকে করতে হবে, যা হয়েছে তোমাকে সেটা শুধু লিখতে হবে। মানে এখানে তোমার পরীক্ষা নিরীক্ষা করার জায়গা নেই, যে তুমি টেস্ট করে দেখবে যে এই কারণে ওটা হয়েছে, তা কিন্তু নয় এথনোগ্রাফিক রিসার্চ। স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ বেসিক্যালি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এর মধ্যে সেখানে ইয়ে করা হয়। স্ট্যাটিস্টিক্স এর মধ্যে এক প্রকার কি বলবো, যে একটা সংখ্যা তত্ত্বের মধ্য দিয়ে কোনো একটা বিদ্যমান প্রবলেমকে বোঝার চেষ্টা করা হয়। তো সেখানে যে একেবারে হয় না স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ, আমি এটা বলবো না, কিন্তু বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কম্পারেটিভ রিসার্চটা। আর কেস স্টাডি রিসার্চের ক্ষেত্রেও যেহেতু মানে এক প্রকার বলতে পারো যে কেসেরই একটা বর্ণনা থাকে। স্টাডি রিসার্চ মানে কেসেরই এক প্রকার বর্ণনা, কাজেই সেই বর্ণনার উপর নির্ভর করে তুমি তোমার রিসার্চটাকে দাঁড় করানোর চেষ্টা করো। তো এখানেও টেস্টিং এর জায়গাটা থাকে না। টেস্টিংটা কখন থাকে, যখন তুমি ভাবছো যে তোমার কাছে কোনো একটা প্রেজেন্ট সিচুয়েশন বিদ্যমান, এবং সেটাকে তুমি বেস করে যখন তুমি একটা আলাদা কিছু একটা পরিসর থেকে বোঝার চেষ্টা করছো, যেটা সম্পর্কে তোমার কোনো সম্যক ধারণাই নেই, তখন তুমি অনুমান করতে পারো যে এই কারণে হয়তো ঘটে থাকতে পারে, এই কারণের ফল হয়তো ওটা হতে পারে। তো তখন বেসিক্যালি এটা হয়। তো এটা কম্প্যারিজনের মধ্য দিয়েই, এটা বা কম্পারেটিভ মেথডে এই টেস্টিং এর বিষয়টা কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এটা ভালো করে মাথায় রেখো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় আসলেও আসতে পারে। 13 নম্বর দেখো কি বলছে, হুইচ টাইপ অফ রিসার্চ ইজ সুইটেবল হোয়েন দ্য ইনভেস্টিগেটর হ্যাজ অ্যাক্সেস টু মডেস্ট রিসোর্সেস। হুইচ টাইপ অফ রিসার্চ ইজ সুইটেবল হোয়েন দ্য ইনভেস্টিগেটর হ্যাজ অ্যাক্সেস টু মডেস্ট রিসোর্সেস। হুইচ টাইপ অফ রিসার্চ ইজ সুইটেবল হোয়েন দ্য ইনভেস্টিগেটর হ্যাজ অ্যাক্সেস টু মডেস্ট রিসোর্সেস। মানে এক প্রকার ভালো কোনো সম্পদ তোমার কাছে, মানে এই সম্পদ মানে একটা ডেটা বলতে পারো। এখানে রিসোর্স বলতে এখানে ডেটার কথা বলা আছে, তথ্যের কথা বলা আছে। যখন তোমার কাছে একটা উন্নত মানের যখন কোনো একটা তথ্য আছে, তো সেই তথ্য দিয়ে তখন তুমি কি করতে পারো, উন্নত মানের তথ্য থাকলে তখন সেই তথ্য দিয়ে তুমি একটা ভালো রকমের কম্পারেটিভ অ্যানালিসিস করতে পারো। উন্নত মানের যদি তোমার কাছে তথ্য না থাকে, তাহলে তোমাকে সেখানে কি করতে পারো, যে সেখানে হয়তো তুমি অন্য কিছু করতে পারো, বাট কম্পেয়ার করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো কম্পেয়ারটা আমরা বেসিক্যালি তখনই করি যখন আমি এই সিচুয়েশনটাও জানি, ওই সিচুয়েশনটাও জানি, বা হয়তো খুব অল্প সংখ্যাতে আছে, মানে প্রত্যক্ষভাবে সেটা ভিজিবল আছে, তো তখন আমি কম্পেয়ার করাটা ইজি হয়ে যায়। কিন্তু যখন এই সমস্ত জিনিসগুলো ভিজিবল থাকে না, তখন আমার মধ্যে কিন্তু কি হয়ে যায়, একটা জটিলতা চলে আসে, বা সংখ্যাগুলো যদি বৃদ্ধি পায়, তখন তো ওগুলো স্ট্যাটিস্টিক্যালি যেতে পারে, এক্সপেরিমেন্টালও হতে পারে, কেস স্টাডি হতে পারে, বাট কম্পারেটিভটা হবে না। তো একটু ডিফিকাল্ট হয় কোয়েশ্চেন্সটা, একটু তবে ভালো করে দেখে নিও, যে যখন তোমার কাছে মডেস্ট কোনো রিসোর্স আছে, অর্থাৎ ভিজিবল কোনো খুব ভালো রকম পরিষ্কার জলের মতো কোনো তথ্য আছে, তখন তুমি কম্পারেটিভ মেথডটাকেই তুমি ফলো করে তুমি বোঝার চেষ্টা করো। তার মানে বুঝে নাও যে কম্পারেটিভ মেথডের একটা বড় একটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে যখন তথ্যগুলো জলের মতো পরিষ্কার, বিশেষ করে এবং সংখ্যাতে অল্প, তখন তুমি কম্পেয়ারই করার চেষ্টা করো। আমরা তো এটাই করি, প্রত্যেকদিন এটাই করি। যারা নেট পাস করলো আর যারা পাস করছে না, মানে আমি যদি নেট পাস না করি, তাহলে আমি তুলনা করছি যে যারা পাস করেছে তার সাথে, যে ও কি করেছে, তখন ওর লাইফ স্টাইলটা বোঝাটা ইজি হয়ে যায়। তো ওকে বোঝার মধ্য দিয়ে আমি তখন কি করি, যে আমার দুর্বলতাগুলোকে বের করে আমি তখন সেগুলোকে মিটিগেট করার চেষ্টা করি, অ্যাড্রেস করার চেষ্টা করি, করার মধ্য দিয়ে আমিও সেই পর্যায়ে পৌঁছানোর
বা পর্যায়ে পৌঁছয়। তো এগুলো আমরা জানি, শতগুলো সাধারণ বিষয়। 14 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, কম্পারেটিভ মেথড ইজ আ, কম্পারেটিভ মেথড আর কি হবে, মেথড অন টেকনিক না, টেকনিক বলা এতটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটা একটা টেকনিক্যাল টার্ম, মেথডটাই ঠিক আছে। কম্পারেটিভ মেথড মিক্স মেথড না, মিক্স মেথড মানে হচ্ছে সেখানে এক প্রকার কোয়ান্টিটেটিভ ডেটাও থাকবে, নির্ভর করে, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ ডেটা হলে সেগুলো স্ট্যাটিস্টিক্যাল পার্ট হয়ে যাবে। তো এগুলো ছাড়ো, এরপর চলে আসো 15 নম্বর কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল সেটে এসেছে, দেখো কি বলছে লাস্ট কোয়েশ্চেন কি, হ্যাঁ অ্যাসাম্পশন ডিটেইল দিয়েছে। কম্পারেটিভ পলিটিক্স ইজ কনসার্নড উইথ পলিটিক্যাল ফেনোমেনা, যে রাজনৈতিক যে ঘটনাগুলো ঘটে সেই রাজনৈতিক ঘটনাগুলোর মধ্যেই এই তুলনামূলক রাজনীতি তার উদ্বেগটাকে বজায় রাখে বা উদ্বেগ থাকে তার, বা আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে এটাই তার। তো ঠিক রাজনীতির বিষয় তো রাজনৈতিক ঘটনা, তুলনামূলক রাজনীতি তো রাজনীতির মধ্যেই তুলনা করবে, এটাই তো স্বাভাবিক কথা, তো এটা নতুন কি, এটা আমরা জানি। কম্প্যারিজন হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড কনসেপ্ট, ইভেন্টস আর থিওরিজ, স্বাভাবিক, যখনই তুমি কম্পেয়ার করবে, কম্পেয়ার করার মধ্যে তুমি যা কিছু বোঝার চেষ্টা করতে পারো, তো সেখানে ধারণা হোক, সেখানে ইভেন্টস হোক, কোনো মানে ঘটনা হোক, কোনো তত্ত্ব হোক, কিংবা কোনো ভেরিয়েবলস হোক, তো সেগুলোকে তুমি বোঝার চেষ্টা করার চেষ্টা করো তুমি, তো স্বাভাবিক। এগুলো একেবারে সাধারণ কথা, এগুলো আমরা জানি। এটা হয়েছে কিন্তু দুটো আলাদা কোনো বিষয়কে নির্দেশ করছে, এটা কম্পারেটিভ মেথডের কথা বলছে, এটা কম্পারেটিভ পলিটিক্স এর কথা বলছে, পলিটিক্স আর মেথডের মধ্যে পার্থক্য আছে, সো দুটো এখানে তোমাদের এই কারণে। এখানে কি বলছে, ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ কম্পারেটিভ মেথড ইজ কনসার্ন পলিটিক্যাল মেথড, কম্পারেটিভ কনসার্ন। আচ্ছা আচ্ছা, রাজনীতি বলছে, এখানে মেথডের কথাটা বলেনি, কম্প্যারিজনই শুধু বলেছে এখানে, তো ঠিক আছে, এখানে এ নাম্বার দিয়েছে। জানো তোমরা যে দুটো একই নাকি, তো দুটো একই আছে, টাইপ মিস্টেক হচ্ছে, করতে হবে স্যার, টাইপিং মিস্টেক। তো পড়েন। তাহলে ঠিকই, যেটা বললাম সেটা ঠিকই হবে, বি হবে, এটা বি তে নট যেটা হবে সেটা আমি ঠিক কারেক্ট করে দেবো। নট কত নম্বর কোয়েশ্চেন, 15, এটা নট হবে। দুটো আলাদা বিষয়, একটা রাজনীতির বিষয় আর একটা হচ্ছে এখানে কম্প্যারিজন, মানে যখন বলছে একটা রাজনীতির বিষয় আর একটা হচ্ছে এখানে তুলনার বিষয়, একটা রাজনীতির তুলনা, দুটো আলাদা বিষয়, সেই কারণে দুটো ঠিকই, কিন্তু এক্সপ্লেনেশনটা ভুল হবে। বোঝা গেছে? কারো কোনো কনফিউশন, কারো কোনো কনফিউশন? এত সংখ্যায় কম আজকে কেন, কি ব্যাপার, সংখ্যাটা এত কম আজকে? 14 জন, আরো কিছু জয়েন করেছে, বেরিয়ে গেছে। স্যার একটু আগে 8 ঘন্টা আগে জানিয়ে দিলেন না, সুবিধা হয় আমাদের। আচ্ছা আচ্ছা, আমি আজকে একটু মানে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য ভুলে গেছি। মানে কখনো কখনো কনফিউজ হয়ে যায় যে আদৌ কি ক্লাস হবে আজকে, কিছু তো স্যার বললেন না, না। না হলে তোমাদের জানিয়ে দেওয়া হবে, না হলেই বরং জানিয়ে দিই, আর হলে আমি জানাই না জেনারেলি, এটাই নিয়ম। তো তোমরা ওটা ধরেই নিও, যদি আমি না জানিয়েছি তাহলে হবে, মানে 99% ডেতে এটাই একটা হয়ে আসছে যে আমি জানাইনি কিন্তু ক্লাস হয়েছে। হ্যাঁ, কিন্তু যখন আমি করাবো না তখন সেটা জানানোর প্রয়োজনটা বিশেষভাবে পড়ে, তো আমি জানিয়ে দিই। বোঝা গেল? ঠিক আছে স্যার। হুম। ঠিক আছে, তাহলে এটা লাস্ট আমাদের একটা ক্লাস মানে এই টপিক থেকে বাকি থাকলো, সেটা হচ্ছে পলিটিক্যাল সিস্টেম, পার্টি সিস্টেম থেকে প্রচুর কোয়েশ্চেন্স এসেছে, তোমরা নিশ্চয়ই পিওয়াইকিউ গুলো দেখেছো অনেকে, এবং খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলো বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে, সো আমাদেরকে এটা একটুখানি ভালো করেই পড়তে হবে। আগামীকাল তো তোমাদের ফার্স্ট পেপারের ক্লাস আছে, যাই হোক তাহলে একটু পড়াশোনার সময় পাওয়া যাবে, কারণ টপিকটা একটুখানি অনেক বড়, অনেক থিঙ্কার্সই সেখানে আছে, সো অনেক থিঙ্কার্সকে আমাকে কভার করতে হবে। তো আমি এটা পড়াশোনা করেই তাহলে করাতে পারবো, ভালো হবে। আগামীকাল তোমাদের ফার্স্ট পেপারের ক্লাস আছে, আগামীকাল ক্লাসটা করো, আর যদি ফার্স্ট পেপারের ক্লাস না থাকে বাই এনি চান্স, তাহলে আমি ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে, চিন্তার কোনো বিষয় নেই। ফার্স্ট পেপার ক্লাস না হলে আমার ক্লাস হবে, এটা ধরে নেবে। আর এমনিতেও তো আমার ক্লাস যেমন থাকছে রোজ, সেটা তো থাকবেই, ঠিক আছে। এটা তবে আমি একটা দিন তোমাদের শুধু বলে দিই, যেটা হয়তো 28 তারিখটা তো করিয়েই যাবো 1 ঘন্টা। ঈদের দিন তো এমনিতেই বন্ধ থাকবে, ওটা একটু মাথায় রেখো। ঈদের দিনটা বন্ধ থাকবে, ঈদটা কবে পড়ছে ওটা একটু মাথায় রেখো, কারণ ওই সময় বাড়িতে থাকবো, ঠিক আছে। আর অনেকেই তোমাদের এখানে আছো, তোমরা রোজা করছো, ঈদ সেলিব্রেট করবে, তো ওই দিনটাকে আমি ছাড়িয়ে যাচ্ছি। প্রত্যেকটা ছুটিতেই যখন অফ থাকছে, তো ওটাও একটা দিন অফ থাক। আর বাকি আমি হয়তো বাড়িতে থাকবো, জানি না কি পরিস্থিতি থাকবে, কিছুদিন ওখানে থাকবো, একটুখানি নানির শ্রাদ্ধের কাজ আছে। হ্যাঁ, তো কি পরিস্থিতি থাকবে আমি জানি না, বাট আমি চেষ্টা করবো রোজই ক্লাস নেওয়ার, ঠিক আছে, রোজই ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক।
দেখা হবে আবার পরশু দিন। স্যার বলো। স্যার আমি আপনাকে মেসেজ করে রেখেছি, আপনি রিপ্লাই করছেন না। করে রেখেছো? দেখছি আমি কি করেছো দেখি। অনেকে করেছো তো, ওগুলো আমি উত্তর দিচ্ছিলাম। তুমি কি কোয়েশ্চেন পাঠিয়েছো কিছু? হ্যাঁ মানে কোশ্চেনের অ্যান্সার ভুল আছে তো তো সেটা আমি কনফার্ম হওয়ার জন্য আপনাকে মেসেজ ও করেছিলাম, আচ্ছা আপনি আচ্ছা। একটু দেখে আমাকে বলবেন। এই স্থাপিত কিছু কোয়েশ্চেন্স আমাকে দিয়েছে, ওগুলো ওর মনে হয়েছে যে একটুখানি কনফিউশন আছে, তো কিছু ঠিক কিছু ভুলও দিয়েছে। তো ওগুলো নিয়েই ব্যস্ত ছিলাম, ওই জন্য তোমার কাছে আর পৌঁছতে পারিনি। তো ওটা হয়ে গেলে আমি তোমার কাছে পৌঁছবো, ঠিক আছে? 1 বাই 1, নাহলে গুলিয়ে ফেলবো। সিকোয়েন্সে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। দেখা হবে আবার আগামীকাল, নইলে পরশু। যদি আগামীকাল ফার্স্ট পেপারে ক্লাস না হয় তাহলে আগামীকাল, আর নইলে পরশু, ঠিক আছে? চলো, গুড নাইট। স্যার বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনি আগের ক্লাসে সম্ভবত বলছিলেন যে পলিটিক্যাল সিস্টেম অফ ফ্রান্সটা পড়াবেন, তো স্যার ওটা কি লাগবে না? ওটা যদি একটু বলেন। পলিটিক্যাল সিস্টেম অফ ফ্রান্সের কথা সম্ভবত। ও ফ্রান্স না, না। পড়াইনি না? হ্যাঁ স্যার, পড়াবার ছিলাম যে আপনি। আচ্ছা, তাহলে পড়িয়ে দেবো, তাহলে ওটা পড়িয়ে দেবো, কারণ ওটা ইম্পর্টেন্ট আছে, এটা ইউনিক আছে ক্যারেক্টারটা ওদের। ওই ক্যারেক্টারিস্টিক্স তোমরা শ্রীলঙ্কাতেও পাবে, কাজে শ্রীলঙ্কা নিয়ে তোমরা আগামী দিনে অনেকে হয়তো গবেষণা করবে। ওদের পলিটিক্যাল সিস্টেমটা জানা থাকলে শ্রীলঙ্কাটাও অনেকটা জানা হয়ে যাবে, এবং অনেক দেশই ওদের পলিটিক্যাল সিস্টেমটাকেও ফলো করে, সো আমাদের ওটা জানতে হবে। পড়িয়ে দেবো তাহলে আমি ওটা, ঠিক আছে? স্যার আরেকটা কথা বলছিলাম যে আপনি সুইজারল্যান্ড তো পড়িয়ে দিয়েছেন, এবার আপনি ক্লাস শেষে যেরকম পিওয়াইকিউ সলভ করান, তো সুইজারল্যান্ডের ক্ষেত্রে করাননি, ওটা কি স্যার আমরা নিজেরাই করে নেবো সেই জন্য? তো সুইজারল্যান্ডের করাইনি এখনো? না স্যার, আপনি পড়িয়ে দিয়েছিলেন, তারপরে মাঝে কিছুদিন গ্যাপ ছিল, তো কম্পারেটিভ মেথডে চলে গেছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওটাও করিয়ে দেবো। আমার মাথায় নেই, কতদিন ওই রিসার্চের কাজে বাইরে ছিলাম দেখে এগুলো মাথা থেকে আউট হয়ে গেছে। তো করিয়ে দেবো, ওটাও করে দেবো। পিওয়াইকিউ গুলো সলভ করে নাও, ঠিক আছে? পিওয়াইকিউ গুলো সলভ করে নাও। ঠিক আছে।